এবিসি অডিওস। এই চ্যানেলটিতে আপনারা ছোট বড় নানান অপ্রকাশিত গল্প শুনতে পারবেন। সাথে শুনতে পারবেন রাহু কেতু রহস্য সিরিজ থেকে নেওয়া কয়েকটা রোমাঞ্চকর কাহিনী। গল্পগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন আর বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পের জন্য যোগাযোগ করুন জয়ন্ত কুমার মজুমদার, ফোন নাম্বার 6290895540, হোয়াটসঅ্যাপ নাম্বার 9674661123। এবিসি অডিও নিবেদিত অন্যান্য গল্পের লিঙ্কগুলি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রতিটি গল্পের স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই, থাকলেও সেটা নেহাতি কাকতালীয় ও অনিচ্ছাকৃত। আজকের গল্প রাহু কেতু সিরিজ থেকে নেওয়া কিঙ্করের হাতে খড়ি। রচনা শ্রী জয়ন্ত কুমার মজুমদার। জগন কাকুর আসল পরিচয়, নাম ধাম কোনোটাই আমরা জানতাম না। সত্যি কথা বলতে জানবার দরকারও পড়েনি কোনো দিন, তাই চেষ্টাও করিনি আমরা বলতে আমি, বঙ্কিম, মাধব আর সুধাময়। এই চারজন সরকারি ব্যাংক কর্মচারী, যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে চাকরির খাতিরে আশ্রয় নিয়েছিলাম মালান দিঘি নামক একটা আধা গ্রাম আধা শহরে, যেটি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে ভবানী বাবুর বিখ্যাত মেস বাড়িতে 4 চৌকি বিশিষ্ট একটি ছিমছাম ঘরে আমরা বেশ আনন্দেই ছিলাম। আর সেই আনন্দের প্রধান উৎসই ছিল আমাদের সবার জগন কাকু। মধ্যবয়সী, মাঝারি গড়ন, মাথা ভর্তি ঝাঁকড়া চুল আর কাঁচা পাকা এক মুখ দাড়ি গোঁফ। একরকম সাদামাটা চেহারার জগনবাবুর ভেতরে যে সবসময় এত রকম হাসাবার খোরাক মজুদ আছে, সেটা ওনাকে প্রথম দিন দেখে বুঝতেই পারিনি। 4 চৌকি সম্পন্ন ঘরের আমি ছিলাম 4 নম্বর বাসিন্দা। আমার বাকি 3 কলিগের হাত ধরে আমার এই ভবানীবাবুর মেস বাড়িতে আসা। প্রথম দিন ভবানীবাবুর অপেক্ষায় বসে আছি মেস বাড়ির সদর দরজা লাগোয়া বসবার ঘরে। এমন সময় সেখানে আবির্ভূত হন ওই জগন কাকু। নিজের পরিচয় দেন আমি সবার জগন কাকু বলে। আমার নাম ধাম, আসার উদ্দেশ্য ইত্যাদি জানবার পর উনি বলেন, বয়সে তুমি আমার হাঁটুর বয়সী, তোমাকে তুমিই বলছি। তোমাকে ভবানীবাবুর জন্য আরও মিনিট 15 অপেক্ষা করতে হবে। উনি লক্ষ্মীর পাঁচালি শোনা শেষ না করে উপর থেকে নামেন না। আমিও যাই। আমারও গীতা পাঠ শোনবার সময় হয়ে গেল। একবার হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরাট একটি জিভ কেটে বললেন, এ বাবা, এখনই শুরু হয়ে যাবে, আমি চলি, সন্ধ্যায় দেখা হবে। জগনবাবু দ্রুত বেগিয়ে চলে গেলেন নিজের ঘরের দিকে। উনি সম্ভবত একটি সিঙ্গেল চৌকি সম্পন্ন ঘরে জায়গা করে নিয়েছিলেন ভবানীবাবুকে বলে কয়ে, যেটা পরে জানতে পারি বাড়ির আবর্জনা, বাতিল জিনিস রাখবার ঘর ছিল। আবর্জনা থেকে লক্ষ্মী লাভ হচ্ছে দেখে ভবানীবাবুও আপত্তি করেননি। সেদিন ঠিক 15 মিনিট পরই বুঝতে পারি ভবানীবাবু সিঁড়ি দিয়ে ঠিক আছে বলতে বলতে নামছেন, আর ওনার পেছন থেকে একজন মহিলা, সম্ভবত ওনার স্ত্রী, সমানে চেঁচিয়ে যাচ্ছেন, নতুন নতুন বোর্ডার আসছেন, পকেটে টাকা গুছছেন, রান্নার বহরটা একবার চিন্তা করেছো? এই এতগুলো লোকে রান্না বান্না 4 বেলা খাওয়ানো, এর একটা মজুরি নেই? বিনি পয়সায় রাঁধুনি পেয়েছো নাকি?
ততক্ষণে ভবানীবাবু একরকম দৌড়ে একতলার বসবার ঘরে পৌঁছে গেছেন। ষাটোর্ধ্ব লোকটিকে দেখে মনে হলো নিচে এসে হাঁপ ছেড়ে বাঁচলেন। তবে আমাকে দেখে বেশ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, আপনি কি কিঙ্করবাবু, মাধববাবুদের কলিগ? নমস্কার করে বললাম, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমার আদি নিবাস কলকাতার নিউ আলিপুর। এখানে ব্যাংকের সম্প্রতি পোস্টিং পেয়েছি। মাধব বলেছিল ওনাদের ঘরে একটি সিট খালি আছে, আমাকে থাকতে দিলে বড়ই উপকৃত হতাম। ভবানীবাবু একবার উপরের দিকে তাকালেন। ততক্ষণে মহিলার চেঁচামেচি বন্ধ হয়েছে। তারপর চাপা গলায় উনি বললেন, সকালের চা আর টিফিন, বিকালেও চা আর টিফিন, তারপর রাত্রে খাবার ব্যবস্থা থাকবে, কিন্তু দুপুরের ব্যবস্থা নিজেদের করতে হবে। আর কখন কি হবে, কবে কি হবে, সবে কিন্তু আমরা ঠিক করব। কোনো আবদার শোনা হবে না কিন্তু। কথাগুলি উপরের দিকে তাকিয়ে একটু জোরে জোরেই বললেন ভবানীবাবু। যদিও কথার শুরুটা চাপা গলায় যা বলবার আমায় বললেন, তবে সেই অংশটি জোর গলায় কাকে শোনালেন বুঝতে পেরে মুচকি হাসলাম। ভবানীবাবু আমার সাথে কথা না বাড়িয়ে রান্না বান্নার ব্যবস্থাপনা দেখতে হেসেলের দিকে পা বাড়ালেন। যেতে যেতে বললেন, আজ সন্ধ্যাতেই চলে আসুন। টাকা পয়সা কি লাগবে সে তো মাধববাবু নিশ্চয়ই বলেছেন। মাথা নেড়ে বলি, হ্যাঁ জানি। আমি ব্যাংকের ছুটির পর চলে আসব। আপনাকে ধন্যবাদ। মেজবাড়ি থেকে বেরোবার মুখে দেখা হয়ে গেল জগন কাকুর সাথে। হন্তদন্ত হয়ে বেরোচ্ছিলেন নিজের কাজে। বললেন, তোমার কাজ হয়েছে নিশ্চয়ই, তা লক্ষ্মীর পাঁচালে কিছুটা কানে এলো? আমি কিছুটা না বুঝেই জিজ্ঞাসা করলাম, লক্ষ্মীর পাঁচালে? এখন কোথা থেকে শুনবো? জগনবাবু বলেন, সে কি, আমরা তো এই সময় রোজই শুনতে পাই আর বুঝতে পারি ভবানীবাবু এবার নিচে নামছেন। আমার এবার কিছুটা বোধগম্য হলো। জগনবাবু আমার মনের ভাবটি পড়ে নিয়ে বলেন, ঠিকই ধরেছেন ভায়া, আমি ভবানীবাবু স্ত্রীর কথাই বলছি। কেমন সুন্দর সুর করে রোজই একই রেকর্ড বাজাতে থাকেন। বললাম, সে তো ঠিক আছে, কিন্তু ওনার সাথে লক্ষ্মীর পাঁচালের সম্পর্কটা কোথায়? পেছনে ততক্ষণে আমার অপর কলিগ বঙ্কিম এসে দাঁড়িয়েছে। সে হেসে বলল, আরে ভবানীবাবু স্ত্রীর নাম হলো লক্ষ্মী, আর তার থেকেই লক্ষ্মীর পাঁচালী। বোঝা গেল? বললাম, তাহলে গীতা পাঠেরও একটা মানে আছে নিশ্চয়ই। বঙ্কিম হেসে বলল, উনি হচ্ছেন জগন কাকুর স্ত্রী গীতা কাকিমা। রোজ সকালে জগন কাকুকে টেলিফোনে হাজিরা দিতে হয় বউকে। ঘুরে দাঁড়িয়ে জগন কাকুকে হেসে বলতে নিয়েছিলাম, তাহলে আপনিও তো নেহাত কম যান না কিছু। ততক্ষণে জগন কাকু রাস্তা পার করে উল্টো দিকের ফুটপাত ধরে হাঁটা লাগিয়েছেন। কিছুই যেন শুনতে পাননি। সে সময় মালান দিঘি ও পার্শ্ববর্তী চত্বরে সমাজ বিরোধীদের যথেষ্ট দৌরাত্ম্য চলছিল। বিকেল হতে না হতেই রাস্তাঘাটে লোকজন চলাচল বলতে গেলে থাকতই না। আমরাও চেষ্টা করতাম যত তাড়াতাড়ি দিনের কাজ সেরে বাড়িতে ফিরে আসতে। ভবানীবাবুর কড়া নির্দেশ ছিল যে সন্ধ্যা 7টার মধ্যে যেন সবাই মেস বাড়িতে ফিরে আসেন, কারণ তারপর সদর দরজা খোলা রাখা আদৌ নিরাপদ ছিল না সে সময়। আর এই নিয়েই প্রায় রোজই সন্ধ্যায় ভবানীবাবু আর জগন কাকুর ঝামেলা লেগেই থাকতো। আমরা বেশিরভাগ সময় 7টার আগেই ফিরে আসতাম মেসে, কিন্তু প্রায় প্রতিদিনই জগন কাকু 7টার গণ্ডি পার করে মেসবাড়িতে ফিরে আসতেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে মিনিট 5 বারবার কলিং বেল বাজাতেন, আর তারপর ভবানীবাবু চিৎকার করতে করতে নিচে নেমে আসতেন। আচ্ছা নির্লজ্জ লোকের পাল্লায় পড়েছি। মাসের পর মাস ধরে হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে, গালাগালি খেয়েও কোনো বিকার নেই। ভবানীবাবুর বলা কথাগুলি কতটা জগন কাকুর কানে যেত সেটাও বোঝা যায়নি। তবে ওনার প্রায়শ বলা এই কথাগুলি আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। আর এরপর দরজা খোলবার পর শুরু হতো জগন কাকুর নাটক। প্রথম সত্যি ভেবে এগিয়ে যেতাম ওনাকে সাহায্য করতে। কিছুদিন দেখার পর বুঝতে পারি ব্যাপারটা পুরোটাই নাটক।
ভবানীবাবু রাগে টকবক করে ফুটতে ফুটতে দরজাটা খুলতেই জগন কাকু টলতে টলতে ঘরে ঢুকতেন। মাথায় অসহ্য ব্যথা হচ্ছে বলে মাথা চেপে ধরে চলতে চলতে হাঁটা লাগাতেন নিজের ঘরের দিকে। এক দুবার পড়ে যেতে যেতেও সামনে নিতেন নিজেকে পাশের দেওয়াল ধরে। ঘরে ঢোকার আগে ভবানীবাবুকেই বলতেন, বংশীকে একবার বলুন না বিকেলে চা আর খাবারটা যেন ঘরে দিয়ে যায়, ওটা তো ভাড়ায় ধরাই আছে। কথাগুলি বলে আর কাউকে কোনো রকম সুযোগ না দিয়ে ঘরে ঢুকে যান জগন কাকু। রাগে ফুঁসতে ফুঁসতে ভবানীবাবু দরজায় তালা লাগিয়ে হেসেলের দিকে হাঁটা লাগাতেন, সম্ভবত রান্নার ঠাকুর বংশীর খোঁজে। সেদিন ছিল রবিবার। দুপুরে খাওয়ার ব্যবস্থা থাকতো না আমাদের মেসে। জগন কাকুর ভাষায় রবিবার বা ছুটির দিন মানেই মা লক্ষ্মীর উইকলি অফ। তাই সেদিন প্রাতঃরাশ সেরে আমরা 4 মূর্তি বেরিয়ে পড়ি নগর পরিক্রমায়। বেরোবার সময় জগন কাকুর অনুপস্থিতিটি সবার অবাক লাগে। এত সকালে তো প্রাতঃরাশকে হেলায় পেছনে রেখে বিছানার মায়া ত্যাগ করবার লোক তো উনি কোনো মতেই নন। কি এমন কাজ পড়ল? কাকিমার শরীর ঠিক আছে তো কলকাতায়? বংশীদা অবশ্য অন্য কথা বললেন। ওনাকে জগন কাকু বলে গেছেন প্রাতরাশের ডিম আর কলাটা উনি বিকেল 4টেতে এসে খাবেন, ওটা যেন রাখা থাকে, ভাড়ায় ধরা আছে। বংশীদার কথা শুনে সবাই আশ্বস্ত হই। যাক, গীতা পাঠ চলছে, চলবে। মোরাম বিছানো জঙ্গলে রাস্তার বুক চিরে একে বেঁকে একে শুরু হয়ে যায় 4 মূর্তির অভিযান। লক্ষ্য দুর্গা মন্দির। অটোর নাচানাচিতে মাধব থেকে থেকেই চেঁচিয়ে উঠছিল, জয় মা, ও মা গো, তুমি আর কত দূরে। রাস্তার অবস্থা সত্যিই খারাপ ছিল। অটো চালকেরও বিরক্তি লাগছিল রাস্তার অবস্থা দেখে। এই নাচ আমাদের নিত্য সঙ্গী। পেট বাঁচাতে গাড়ির ওপর অত্যাচার করতে হয়। বাস্তবিক এভাবে গাড়ি কতদিন টিকবে? কিন্তু হলে কি হবে? নির্বিকার জনগণ, ঘুমন্ত সরকার। সমস্যা সব শীত ঘুমে চলে গেছে, প্রতিবাদ নেই বলে। যা হোক, খানিক বাদেই সামনে দেখা গেল আমাদের কাঙ্ক্ষিত দুর্গা মন্দির। প্রাচীন মন্দিরটি নাকি বহু যুগ ধরে জঙ্গলের মধ্যে স্বমহিমায় বিরাজমান। দুর্গাপূজার সময় এখানে নাকি বহু ভক্তের আনাগোনা লেগেই থাকে। ওই 5 দিন গাড়ির পর গাড়ি ধুলো উড়িয়ে উপস্থিত হয় মন্দির প্রাঙ্গণে। তখন নাকে মাস্ক লাগানো একেবারে অনিবার্য হয়ে পড়ে। মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম মোবাইলে। আশেপাশের পরিবেশের সাথে মন্দিরটিকে কেমন যেন অপরিহার্য মনে হচ্ছিল। একে অন্যকে ছাড়া ছবিটা পূর্ণতা পাচ্ছিল না। আর সেই সুন্দর সমন্বয়টিকে ফ্রেম বন্দি করবার মুহূর্তে আরও একটি চলমান বস্তুতে চোখ আটকে যায় আমার। ক্ষণিকের জন্যই দেখলাম দৃশ্যটা, রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো দৃশ্য। নিজের অজান্তেই ভিডিও ক্যামেরাটি অন করে ফেলি। একটি ওভারকোট পরা লোককে অপর এক ব্যক্তি, যার মুখ সম্পূর্ণ কালো ফেট্টি দিয়ে ঢাকা, বন্দুক ঠেকিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছে। উদ্দেশ্যটি যে আদৌ ভালো নয় সেটা প্রথম ব্যক্তির স্লথ গতি দেখি বোঝা যাচ্ছিল। সম্ভবত প্রতি আক্রমণের সুযোগের আশঙ্কায় ছিলেন। ততক্ষণে আমার পাশে বাকি 3 সঙ্গী এসে গেছে, সেটা বুঝতে পারিনি। আমরা 4 জনই ছিলাম সম্পূর্ণ অন্য মেজাজে। আর এই ক্ষণিকের দেখা ঘটনাটি সেই মেজাজটাই কেমন পাল্টে দিল। ততক্ষণে লোক দুটি আরও গভীর জঙ্গলে ঢুকে গেছে, আমাদের দৃষ্টির বাইরে। সবে বলতে নিয়েছিলাম একবার ভেতরে দেখতে গেলে হতো না, কিন্তু সেটা বলবার আগেই জঙ্গলের ভেতর থেকে গুলির আওয়াজ কানে এলো, সাথে একটা আর্ত চিৎকার।
অটো চালক আতঙ্কিত হয়ে বললেন, আর এক মুহূর্ত এখানে নয়, সবাই অটোতে বসুন তাড়াতাড়ি। এর পরবর্তী আধ ঘন্টার মধ্যে জঙ্গলের মেঠো পথ পার করে আমরা পৌঁছে যাই দুর্গাপুর সিটি সেন্টারে। মন্দিরে দেখা দৃশ্যের ঘোর তখনও কাটেনি। সারা রাস্তায় একটিও কথা আমরা বলিনি, কেবল অটো চালকটিকে চাপা গলায় সদক্তি করতে শুনেছিলাম, এসব তো বেলা 4টের পর শুরু হতো, এখন তো দেখছি দিনের বেলাতেই চালু করেছে, ব্যবসাটা আমাদের বন্ধ করেই ছাড়বে। সন্ধ্যা 7টার মধ্যে মেসে ফিরবার নিদানটি কেন ভবানীবাবু দিয়ে রেখেছিলেন তার কিছুটা কারণ সচক্ষে দেখলাম আজ। তার মনে অন্ধকার নামার সাথে সাথে পরিস্থিতি যে আরও ঘোরালো হয়ে যায় সেটা বলার অপেক্ষা রাখে না। এই সাম্প্রতিক অরাজকতার কথা এখানে পোস্টিং পেয়েছি খবর শুনে কাকাবাবু বলেছিলেন ওনার কলকাতার বাড়িতে বসে। কলকাতার পুলিশ বিভাগের ওনার অনেক পরিচিত বন্ধুস্থানীয় অফিসারকে এই দুর্গাপুর বেল্টে বর্তমানে নজরদারিতে রাখা হয়েছে, সেটাও শুনেছিলাম ওনার মুখে। কাকাবাবু অবশ্য ব্যাপারটি এই পর্যায়ে চলে গেছে সেরকম কিছু বলেননি, হয়তো ইচ্ছে করেই যাতে মা ভয় পেয়ে না যান। কিন্তু যে দৃশ্য আমরা আজ দেখলাম সেটা ভুলতে পারছিলাম না। বারবার মোবাইলে হাত চলে যাচ্ছিল, সদ্য তোলা ভিডিওটিতে সবার চোখ আটকে যাচ্ছিল থেকে থেকে। সিটি সেন্টারে বাস স্ট্যান্ডের কাছে একটি হোটেলে আমাদের খাওয়ার বন্দোবস্ত করাই ছিল। সেখানে পৌঁছে খাওয়ার জায়গায় এক কোণে দেখলাম জগন কাকুকে এক মনে খেয়ে চলেছিলেন। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করবো ভাবছিলাম যে সকাল থেকে কোথায় ছিলেন, প্রাতরাশও করলেন না। কিন্তু আমার কিছু বলবার আগেই জগন কাকু বললেন, বংশী আমার ডিম কলাটি ঠিক করে রেখেছে তো, বিকেলে খাবো গিয়ে। ততক্ষণে বাকি 3 বন্ধু এসে পড়ে সেখানে। একই টেবিলে বসে আমরা এবার জগন কাকুকে চেপে ধরি, বলুন না সকাল সকাল কোথায় গিয়েছিলেন? ডিম কলা আপনার ঠিকই থাকবে, বংশীদা রেখে দেবেন নিশ্চয়ই, কিন্তু আপনি কোথায় ছিলেন সকাল থেকে? আমাদের প্রশ্নবাণে কিছুটা বিচলিত হলেও মচকালেন না জগন কাকু। বললেন সে এক বড় গল্প। মুচিপাড়া ছাড়িয়ে জঙ্গলে প্রায় মধ্যেই বলা যায় এক সাধু বাবা দর্শনে গিয়েছিলাম। মাধব বললে, বাবা আপনার আবার সাধু সন্তে এই ভক্তি হলো কবে থেকে? জগন কাকু বললেন, ওই যে বললাম সে এক বড় গল্প, এখানে এসব বলা যাবে না, সন্ধ্যায় মেসে ফিরে বলবো না হয়। তা তোমাদের কোথায় কোথায় ঘোরা হলো? মন্দির দর্শনে গিয়েছিলে নাকি? জগন কাকুর প্রশ্নে আমরা 4 জনেই বেশ চমকে উঠেছিলাম। একেবারে পেরেকের মাথায় হাতুড়ির বাড়ি দেওয়ার মতন প্রশ্ন। হ্যাঁ তো জায়গা থাকতে ওনার প্রশ্ন সরাসরি মন্দির নিয়েই। মন্দিরে দেখা ব্যাপারটি এখানে ওনাকে বলা হবে কি না সেটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। যা হোক, কোনোভাবে পরিস্থিতি সামাল দিল বঙ্কিম। ঠিক মন্দির দেখতে গিয়েছিলাম তা নয়, তবে জঙ্গলের মেঠো পথে একটি মন্দির নজরে আসে আর সেটাই দর্শন করি। ইচ্ছা ছিল ওখানকার দিঘিটা দেখবার, কিন্তু অটোওয়ালা এমন তাড়া লাগালেন যে এখানে চলে আসতে হয়। সময়ের ব্যাপার ছিল তো। ব্যাপারটা এবারে সম্পূর্ণ ঘোরাবার জন্য আমি জিজ্ঞাসা করি, তা আপনার সাধু দর্শন হয়েছে তো? জগনবাবু দইয়ের বাটি হাতে নিয়ে মন দিয়ে চামচ ঘুরিয়ে দই তুলছিলেন। তুলতে তুলতেই বললেন, ঠিক এইভাবে সাধু পুরুষটি সবার মনের আড়ালে লুকিয়ে রাখা সত্যটিকে বার করছিলেন। কথাগুলি বলে দই ভর্তি চামচটি সোজা মুখে দিয়ে চোখ বন্ধ করে দইয়ের স্বাদ আস্বাদন করতে থাকেন জগন কাকু। তারপর হঠাৎই বলেন, কর্পোরেট জগতে যারা আছেন এরা প্রত্যেকেই এক একটি ম্যানেজমেন্টের কাছে দইয়ের ভাঁড়। যতক্ষণ ভরা থাকে সেটিকে যত্ন করে বুকের কাছে ধরে আগলে রাখেন,
আর একটু একটু করে তাড়িয়ে তাড়িয়ে খান। ভাবে না যে ম্যানেজারদের খুব ভালোবাসে ম্যানেজমেন্ট। ওনারা যেমন যেমন ফুরিয়ে আসেন ততই ম্যানেজমেন্ট তাদেরকে আরও কাছে টেনে কুড়িয়ে কুড়িয়ে খাওয়া শুরু করেন। ওটা আসলে ভালোবাসা নয়, মুরগি পোষা। আর সেটা ওনারা টের পান যখন ওনাদের খালি দইয়ের ভাঁড়ের মতন ছুঁড়ে ফেলে দেন। আমি জিজ্ঞাসা করলাম, তা আপনি কি সাধু বাবার কাছে ম্যানেজমেন্টের পাঠ নিতে গিয়েছিলেন নাকি? জগন কাকু হেসে বলেন, না, ঠিক সেটা করতে যায়নি। এই তোমরা যেমন তাল দেখি দেখতে গিয়ে মন্দির দেখে চলে এলে, আমার ব্যাপারটাও কতটা সেরকম। কথাগুলি বলেই জগন কাকু তড়ি ঘড়ি উঠে পড়লেন। তারপর মুখ হাত ধুয়ে কাউন্টারে রাখা মিছরি আর মৌরি ন্যাপকিনে বেশ কিছুটা ভরে নিজের ব্যাগে চালান দিলেন। পয়সা মিটিয়ে আমাদেরকে টাটা করে বেরিয়ে গেলেন হোটেল থেকে। যেতে যেতে বলে গেলেন, আমার ডিম কলাটা যেন থাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা স্থানীয় একটি সুপার মার্কেট থেকে প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনাকাটা করি। তারপর সেখান থেকে বেরোতেই রাস্তায় লোকজনদের মধ্যে একটি চাপা আতঙ্ক নজরে আসে। মাধব জনৈক পথচারীকে কি হয়েছে জিজ্ঞাসা করলে ভদ্রলোকটি না দাঁড়িয়েই বলেন, এখান থেকে চলে যান, একটা গন্ডগোল দানা বাঁধছে। ড্রাগ পাচারকারীর একজনকে পুলিশ জঙ্গলে গুলি করে মেরেছে, এর বেশি কিছু জানি না। লোকটি চলে যাবার পর আমরাও মুহূর্ত দেরি না করে একটি অটো ধরে রওনা হই মালান দিঘির আস্তানার উদ্দেশ্যে। অটো চালকটিও যেন ওই চত্বর থেকে বার হতে চাইছিলেন। বললেন, ভাগ্যিস আপনাদের পেয়ে গেলাম, নইলে খালি ফিরতে হতো। যা শুরু হয়েছে তাতে ব্যবসা করে আর খেতে হবে না। আমি জিজ্ঞাসা করি, ঠিক কি হয়েছে জানেন কি? অটো চালকটি বলেন, জঙ্গলের রাজত্ব চলছে, পাচারকারীদের এটা একটা সেফ প্যাসেজ হয়ে গেছে। প্রশাসনের কেউ কেউ আবার সর্ষের মধ্যে ভূত হয়ে এদেরই মদত দিচ্ছে। গত কয়েকদিন ধরে এসব ঝামেলা বেড়ে গেছে বেশ কিছুটা। 2-4 জন মরেওছে, কিন্তু মাথাটাকে ধরতে পারছে না পুলিশ। এইটুকু বলে অটো চালকটি সেই যে মুখে কুলুপ আঁটলেন, তারপর সারা রাস্তায় আর একটিও খবর বার করতে পারলাম না আমরা। আসলে এর বেশি মুখ খুলবার মতন বিশ্বাস আমাদের করতে পারেননি উনি। ভবানী বাবুর মেস বাড়িটি ছিল অটো রাস্তার থেকে বেশ কিছুটা ভিতরে। রাস্তা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা পথে মেস বাড়ির পিছন দিকে পৌঁছতে মিনিট 10 লাগে। আমরা এই রাস্তা ধরেই সাধারণত যাতায়াত করতাম, কারণ এটাই ছিল সবচেয়ে তাড়াতাড়ি মেস বাড়িতে পৌঁছাবার শর্টকাট। তবে আমাদের এই পথে যাতায়াত করি জেনে ভবানীবাবু বলছিলেন যে আমরা যেন বিকেল 5টার পর এসব পথে একেবারেই না যাতায়াত করি। কারণটা তখন ঠিক বুঝতে না পারলেও আজকের জঙ্গলের ঘটনার পর সেটা কিছুটা হলেও অনুমান করতে পারি। আমরা মন্দির চত্বরে যে গুলির আওয়াজ পেলাম, তাতে কি ওই পাচারকারীটির মৃত্যু হয়েছে? সাধারণভাবে শান্ত প্রকৃতির সুধাময়ের প্রশ্নে বুঝতে পারি সেও বেশ আতঙ্কিত। আমি কথার উত্তর না দিয়ে তাকে চুপ থাকতে ইশারা করি। আমার বদ্ধমূল ধারণা যে আমার মোবাইলে বন্দি ভিডিওটি ঠিক ওই হত্যাকাণ্ডের আগের মুহূর্তটিকে ফ্রেমবন্দি করেছে। সিটি সেন্টার থেকে বেরোবার সময় পাচারকারীর হত্যার খবরটা কানে আসতেই আমাদের সবারই ওই ভিডিওটির কথাটি মাথায় আসে। মুখ খুললে আমরাও যে ভয়ঙ্কর পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারি সেটা বুঝতে অসুবিধা হয় না। সরকারি কর্মচারী, সবে চাকরিতে ঢুকেছি, আজ এখানে আছি, কাল থাকবো না।
কি দরকার এসবে নাক গলানোর? ব্যাপারটা আমাদের সবারই মাথায় বসে গিয়েছিল, তাই এ ব্যাপারে কোনো রকম আলোচনা আমরা করব না আর, সেটাই ঠিক করে ফেলেছিলাম। মেস বাড়িতে আসতে তখনও মিনিট 5 বাকি। ঠিক তখনই জঙ্গলের মধ্যে একটি ভাঙা চোরা পরিত্যক্ত বাড়ি নজরে আসে। বেশিরভাগই ভেঙে চুরে গেছে। জঙ্গলের গাছপালা লতা গুল্মর আড়ালে বাড়িটি নজরে আসে না সেভাবে। আজ নজরে এলো সেখানে এক সন্ন্যাসীকে বাড়িটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। নিজেদেরকে যথাসম্ভব আড়ালে রেখে আমরা সন্ন্যাসীটির গতিবিধি লক্ষ্য করি। এখানে কি করছেন উনি? ওই পরিত্যক্ত বাড়িটিতে কি খুঁজছেন উনি? চারদিকটা দেখে নিয়ে সন্ন্যাসীটি বাড়িটির একটি ভাঙা জানলা দিয়ে ভেতরে চলে গেলেন। আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। ইনি কি জগন কাকুর সেই MBA সন্ন্যাসী? মাথায় অনেকগুলি সম্ভাবনা ঘুরপাক খাচ্ছিল। আরও একটু অপেক্ষা করে সন্ন্যাসীটি কি করেন সেটা দেখাবার ইচ্ছা ছিল, কিন্তু ওই নির্জন গলিতে আরও অপেক্ষা করাটা ঠিক হবে কি না সেটাই বুঝতে পারছিলাম না। তাছাড়া ঘড়িতে তখন প্রায় 5টা বাজে। তাই ভবানীবাবুর সাবধান বাণী মাথায় রেখে সন্ন্যাসীর মায়া ত্যাগ করে আমরা মেস বাড়িতে ফিরে আসি। জগন কাকু কিন্তু তখনও মেস বাড়িতে এসে পৌঁছাননি। ছুটির দিনে ওনারও বা এত কাজ কিসের? বংশী বাবুর দেওয়া বিকেলের টিফিন আর চা খেতে খেতে আমরা নিজেদের ঘরে বসে কথা বলছিলাম। সুধামা চাপা গলায় বলে, এই ভিডিওটা আমি এখনই আসবার পথে জঙ্গলের মধ্যে তুললাম, দেখে নাও সবাই, তারপর ডিলিট করে দেব। সুধামায়ের কথায় আমরা সবাই বেশ চমকে উঠি। শান্ত নিরীহ প্রকৃতির সুধাময় এরকম একটা ভিডিও তুলে ফেলতে পারে সেটা আমাদের ধারণা ছিল না। আমরা যখন নিজেদেরকে আড়াল করে ওই সন্ন্যাসীটিকে দেখাবার চেষ্টা করছিলাম, তখন সুধাময় পুরো ব্যাপারটিকেই মোবাইল বন্দি করে ফেলে। ভাঙা বাড়ির সামনে সন্ন্যাসীটি দাঁড়িয়ে থাকা থেকে ওনার মন্দিরের ভেতরে ঢুকে যাওয়া সম্পূর্ণ মুহূর্তগুলি ভিডিওটিতে ধরা পড়ে। ভিডিওটি তুলে নিজেই কেমন আতঙ্কে ভুগছিলেন সুধাময়। বারবার বলছিল ডিলিট করবার কথা। আমি তাকে আশ্বস্ত করে বলি যে ভিডিওটিকে আমার মোবাইলে পাঠিয়ে পরে ডিলিট করতে। আমার মোবাইল পাসওয়ার্ড প্রোটেক্টেড, আর তাছাড়া 2টি ভিডিওকে আমি হাইড করে রাখতে পারি আলাদাভাবে, তাই সুধাময়কে অযথা আতঙ্কিত হতে না করি। আমার কথায় আশ্বস্ত হয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ভিডিওটি আমার মোবাইলে পাঠিয়ে দেয় সুধাময়। বঙ্কিম বলে, ভিডিও 2টি থাক, আমার কাছেই নিরাপদে থাকবে, কিন্তু বিষয়টা নিয়ে আর কোনো আলোচনা কিন্তু আমরা করব না, বিপদে পড়তে পারি আমরা সবাই। মাধবও সাথে সাথেই বলে, একদম ঠিক কথা। ব্যাপারটি জগন কাকুও যেন জানতে না পারেন, কারণ উনি ঠিক কী কাজ করেন সেটা কিন্তু স্পষ্ট নয়। ওনার গতিবিধি আমার কাছেও কেমন যেন সন্দেহজনক ঠেকছে। যতদিন যাচ্ছে ততই যেন কেমন রহস্যময় হয়ে উঠছেন। ওনার রসিকতার আড়ালে উনি নিজের আইডেন্টিটি লুকাচ্ছেন না তো? মাধবের কথায় জগন কাকুর আজকের গতিবিধিটিও কেমন যেন সন্দেহজনক লাগে আমার। ওনার সকালের সাধু দর্শনের সাথে আজকের যাবতীয় ঘটনার কোনো না কোনো যোগসূত্র নেই তো? রাত্রে খাওয়া দাওয়ার পর জগন কাকু বললেন, সারাটা দিন ছোটাছুটি করে কেটে গেল, মার্কেটিংয়ের কাজটা বড্ড বাজে। দূর, এবারে চাকরিটা ছেড়েই দেব ভাবছি। আমি হেসে বললাম, তা আপনি সাধু বাবার কাছে কি বেচতে গিয়েছিলেন সকাল সকাল? জগন কাকু আমার প্রশ্নে একটু থমকে গিয়ে উত্তর দিলেন, বললে বুঝতে পারবে। বঙ্কিম বলল, বাবা, কি এমন জিনিস যেটা বললে বোঝা যাবে না? আপনার কোম্পানি কি জিনিস বানায় জগন কাকু? জগন কাকু বললেন,
নেহাতি জিজ্ঞাসা করছো তাই বলছি, জানি বুঝবে না। 6 হর্স পাওয়ারের ধুম্র শলাকা। কথাটি বলে আমাদের দিকে মিট মিট করে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকেন জগন কাকু। আমরা 4 জন নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করি, কিন্তু মানেটা কিছুতেই বুঝে উঠতে পারি না। আমি বলি, ওই জাতীয় প্রোডাক্টের নাম তো আমি শুনিনি আগে জগন কাকু, তা এসব নিয়ে সাধু বাবাদের কি কাজ শুনি? জগন কাকু বলেন, এই প্রোডাক্টটি তৈরি হয় কয়েকজন মুষ্টিমেয় সাধকের জন্য, যারা সত্যের সন্ধানে অহরহ সাধনা করে থাকেন। এই শলাকা ব্যবহারে সত্যের পথে আলোর সন্ধান পান তারা। সত্যি কথা বলতে ব্যাপারটা আরও কেমন ঘেঁটে যাচ্ছিল। জগন কাকু সত্যি বলছেন না আমাদের নিয়ে খেলা করছেন সেটা বুঝতে পারছিলাম না। উনি কিন্তু নির্বিকার এক মনে তখন খবর কাগজটি পড়া শুরু করে দিয়েছেন। ঘড়িতে তখন প্রায় রাত 10টা বাজতে চলল। ভবানীবাবু সন্ধ্যার সময় বাড়ি ছিলেন না। সাপ্তাহিক বাজার পর্ব সেরে এ সপ্তাহে ফিরতে একটু দেরি হয়ে যায় আজ। উনি দ্বিতল থেকে খানিকটা নেমে আমাদের বলেন, এবার আপনারা ঘরে চলে যান, নিচের বাতি বন্ধ করতে হবে, বংশীকে বলে দিয়েছি। জগন কাকু মুখটা ভেটকে একবার উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কাগজটা পড়তেও দেবে না, বলে কাগজটি ভাঁজ করে হাতে নিয়ে সোজা হাঁটা লাগায় নিজের ঘরের দিকে। ওনার দিকে খানিকটা তাকিয়ে থেকে আমরাও আমাদের ঘরের দিকে রওনা হই। জগন কাকু যে নেহাতি ভোলে ভালা সেলসম্যান নন সেটা সেদিন আমার বুঝতে অসুবিধা হয়নি। রাত্রে ঘুম আসছিল না। এখানে আসার পর এতটা ঘটনাবহুল রবিবার আমাদের কেউই দেখিনি। সকাল থেকে নিয়ে মন্দিরের গুলি চলা, সিটি সেন্টারের থমথমে পরিবেশ, বিকেলে রহস্যময় সন্ন্যাসী দর্শন এবং সর্বশেষে আরও রহস্যময় সেলসম্যান, সব কিছু যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। দেখলাম ততক্ষণে বাকি 3 জন ঘুমিয়ে পড়েছে। খানিকটা পায়চারি করে মনটাকে শান্ত করবার চেষ্টা করি, কিন্তু বৃথা চেষ্টা। নানান প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, বিশেষ করে ওই জগন কাকুর বলা কথাগুলি। 6 হর্স পাওয়ারের ধুম্র শলাকা, যেটা বিশেষ সাধুরা ব্যবহার করেন সত্যের খোঁজে বেরিয়ে, উনি যে আসল তথ্যটি এই কথাগুলির মধ্যে লুকিয়ে রেখেছেন সেটা ধরি ধরি করেও ধরতে পারছিলাম না। আরও 2টি ব্যাপারে কেমন যেন মনের মধ্যে খটকা লাগছিল। সন্ন্যাসীটি যেভাবে ভাঙা বাড়ির জানলা দিয়ে হেঁটে ভিতরে চলে গেলেন, তার চলন ভঙ্গিটিকে খুবই পরিচিত বলে মনে হয়েছিল, কারণটা বুঝতে পারছিলাম না। তারপর আজ রাতে যখন জগন কাকুকে কাগজ বগল দাবা করে ঘরের দিকে হেঁটে যেতে দেখি, সেই চলন ভঙ্গিটিকেও কোথাও যেন সেদিনই দেখেছি বলে মনে হলো। একবার বাকিদের দিকে তাকালাম, সব গভীর ঘুমে অচৈতন্য। বঙ্কিম তো তখন রীতিমতো নাক ডাকছে। পায়ে পায়ে ফিরে আসি খাটের পাশে, মোবাইলটিকে সাইলেন্স মোডে রেখে ওই 2টি ভিডিও বার 2 চালিয়ে মন দিয়ে দেখি। বিশেষ করে যেখানে যেখানে খটকার জায়গাগুলি ছিল, চলন ভঙ্গিগুলি 2টি ভিডিওতে আলাদাভাবে বুঝবার চেষ্টা করি যে কেন আমার এত চেনা লাগছে। খানিকটা দেখার পর মোবাইল বন্ধ করে বিছানায় শটান শুয়ে পড়ি। চিন্তা করতে থাকি জগন কাকুর কথাগুলির কি মানে হতে পারে, চলন ভঙ্গির মিলগুলি বা কার সাথে হতে পারে। দুপুরে জঙ্গলের মধ্যে তোলা দুষ্কৃতীদের একজনের চলন ভঙ্গিটির সাথে জগন কাকুর হাঁটার ভঙ্গিমাটি একরকম নয় তো? হওয়াটি কি একেবারেই কাকতালীয়? ওনাকে তো হোটেলে মন দিয়ে খেতে দেখলাম আমাদের পৌঁছাবার বেশ কিছুটা আগের থেকেই। আর সন্ন্যাসীটির চলন ভঙ্গিটি যে কার সাথে এত মিল খুঁজে পাচ্ছিলাম
সেটা কিছুতেই মাথায় আনতে পারছিলাম না। না, আজ আর এসব ভেবে লাভ নেই। কাল ঠান্ডা মাথায় ভাবা যাবে, সকালে অফিস আছে। একবার মোবাইলের সময়টা দেখলাম, রাত 1:45। না, এবার ঘুমোতেই হচ্ছে। সবে চোখটা বন্ধ করে ঘুমাবার চেষ্টা করছি, মেসবাড়ির পেছন দিকের দরজাটি খুলবার আওয়াজ কানে এলো। এত রাতে কে হতে পারে? চোর ডাকাত নয় তো? বংশীদাও তো রাত্রে বাড়ি চলে যান, তার মানে নিচে আমরা ছাড়া কেউ নেই। ঘরের জানলাটি ধীরে ধীরে খুলে দরজাটিকে দেখবার চেষ্টা করি। বাইরে তখন হালকা চাঁদের আলো আর রাতের অন্ধকার লুকোচুরি খেলছে। জানালা দিয়ে মুখটা বাড়িয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির গতিবিধি লক্ষ্য করতে থাকি। দরজাটিতে বাইরে দিয়ে তালা দিয়ে হাতের থলিটিকে মাটি থেকে তুলে গায়ে কম্বল জড়িয়ে অন্ধকার পথে বেরিয়ে যেতে দেখি যাকে, তিনি ভবানীবাবু। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। রাত্রের ঘটনাটি নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি বলতে পারবো না। সুধাময়ের ডাকে ঘুম ভাঙে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে আমরা সবাই পৌঁছাই খাবারের জায়গায়। সেখানে ততক্ষণে জগন কাকুর প্রাতরাশ প্রায় শেষের মুখে। আমাদের দেখে হাসি মুখে উনি বলেন, সুপ্রভাত, রাত্রে ভালো ঘুম হয়েছে তো? কথাটি শেষ করেন আমাদের দিকে তাকিয়ে। আমি হেসে মাথা নেড়ে সম্মতি জানাই ওনার কথায়। প্রাতরাশ চলাকালীন মাধব জগন কাকুকে জিজ্ঞাসা করে, তা আজকেও কি আপনার ওই ধূম্র শলাকা বিক্রি করতে অন্য কোথাও অন্য কোনো সন্ন্যাসীর কাছে যেতে হবে? জগন কাকু বলেন, টার্গেটের ব্যাপার থাকে আমাদের। শুধু কি একটা আইটেম আমাদের? মরণ সঞ্জীবনীগুলি থেকে শুরু করে মানব বন্ধন শৃঙ্খল, এরকম নানান প্রোডাক্ট নিয়ে আমাদের কারবার। মাঠে ঘাটে ঘুরে খদ্দের ধরতে হয় আমাদের। এ কি আর কাউন্টারে বসে বসে কাজ? ওসব তোমরা বুঝবে না। আমি বললাম, তা আজ কি সেরকম কোনো টার্গেটেড খদ্দেরের সন্ধান পেয়েছেন জগন কাকু? আজ কোথায় যাবেন? জঙ্গলে না দিঘির পাড়ে নাকি অন্য কোথাও? জগন কাকু কিন্তু এবার যথেষ্ট চমকে উঠলেন। খানিকটা সামলে নিয়ে বললেন, তোমার হঠাৎ এই জাতীয় ডেস্টিনেশনের কথা মনে হচ্ছে কেন ভায়া? আরও তো অনেক জায়গা ছিল। আমি হেসে বললাম, সেরকম কোনো কারণ নেই। আসলে আপনার আর আমাদের জুতোতে ওই জঙ্গলের রাস্তার মোড়ে গুঁড়ো গুঁড়ো এখনও লেগে আছে। এখানে খেতে আসবার সময় লক্ষ্য করলাম, তাই ভাবলাম আপনিও ওই দিকেই কাল ছিলেন। জগন কাকু হেসে বললেন, পাওয়ার অফ অবজারভেশনটি প্রশংসা না করে পারলাম না। তোমার জীবনে উন্নতি হবে, তবে আরও একটু নয়ন মেলে দেখলে মালান দিঘিতে দেখবে এরকম মোড়াম বিছানো অসংখ্য রাস্তা আছে জঙ্গলে, মহল্লার অলিতে গলিতে। আর আমাদের কাজ কারবার সব ওই জাতীয় অলিতে গলিতে। ততক্ষণে ওনার খাওয়া শেষ হয়ে গিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে একবার বলে উঠলেন, দেখেছো কথায় কথায় কেমন দেরি হয়ে যাচ্ছে? গীতা পাঠের সময় হয়ে এলো। চলি ভাইরা, সন্ধ্যায় দেখা হবে। আবার জগনবাবুর চলার ভঙ্গিটি লক্ষ্য করি। দুষ্কৃতীদের একজনের হাঁটার ভঙ্গির সাথে অসম্ভব মিল, কোনো সন্দেহ নেই। অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে আসে, ভেরি ইন্টারেস্টিং। মাধব জিজ্ঞাসা করতে নিয়েছিল কিছু, কিন্তু ততক্ষণে লক্ষ্মী পাঁচালি পড়া শেষের পথে। এবার ভবানীবাবু নামবেন, তাই খাওয়া শেষ করে কাজে বেরোবার প্রস্তুতি শুরু করি আমরা। সেদিন দুপুরে লাঞ্চ ব্রেকে মায়ের সাথে কথা হচ্ছিল কলকাতায়। খবরাখবর নেওয়ার মাঝে উনি জানান যে কাকাবাবু নাকি তখন কলকাতার বাইরে।
রানীগঞ্জ আসানসোল কোর্টে কোনো কেসের ব্যাপারে আছেন, হয়তো 2-4 দিন সময় লাগবে। তাই প্রতি রাতেই মা কাকিমার সঙ্গে গিয়ে থাকছেন, সঙ্গে কণিকা মাসি। আমিও বাইরে থাকি, কলকাতায় আমার ভরসা কাকাবাবু। উনিও বাইরে শুনে চিন্তা হচ্ছিল ঠিকই, কিন্তু ওনারা সবাই একই সাথে আছেন জেনে বেশ কিছুটা আশ্বস্ত হলাম। বললাম, সেটাই ভালো করেছো, একসাথে থাকাটাই নিরাপদ। মায়ের ফোনটা ছেড়ে ঘুরে দাঁড়াতেই দেখি সুধাময় দাঁড়িয়ে আছে। মনে হলো কিছু বলতে চায়। কি হয়েছে সুধাময়, কিছু বলবে? আমার প্রশ্নের কাছে এসে সুধাময় বলে, আজ রাত 4:30টার সময় হঠাৎই একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। তোমরা সবাই ঘুমোচ্ছিলে তাই কাউকে ডাকিনি। নিচের তলার পেছন দিকে দরজার আওয়াজটা পাই। জানলাটি খুলে দেখবার চেষ্টা করি দরজায় আওয়াজটা কিসের। আমি বললাম, কাউকে কি দেখতে পেলে? সুধাময় বলল, কাউকে নয়, দুজনকে। দরজাটা খুলে মেস বাড়িতে ঢুকতে দেখলাম ভবানীবাবুকে, গায়ে কম্বল জড়িয়ে। আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম, হাতে কিছু ছিল কি? উত্তরে একটু ভেবে সুধাময় উত্তর দিল, কই না তো, হাতে তো কিছু ছিল না। দুহাত দিয়েই তো বাইরের ঝোলানো তালাটি খুলতে দেখলাম। আমি বললাম, আর দ্বিতীয় ব্যক্তিটিকে? সুধাময় একটু চিন্তা করে নিয়ে বলল, আলো আঁধারে মনে হলো দূরত্ব বজায় রেখে ভবানীবাবুকে ফলো করে যিনি বাড়ির পেছন অবধি পৌঁছান তিনি আমাদের গতকাল বিকেলে দেখা সেই সন্ন্যাসী। ভবানীবাবু বাড়ির ভিতরে ঢুকে দরজা বন্ধ করলেন, আর উনিও চারদিকটাতে একবার ভালো করে চোখ বুলিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। মনে হলো মোবাইলে কাউকে যেন ফোন করলেন। আমি একটু ভেবে জিজ্ঞাসা করি, তখন বাড়ির ভিতর বা বাইরে থেকে কোনো অন্য শব্দ কি কানে এসেছে? সুধাময় ভেবে নিয়ে বলে, না, আর বলবার মতন কিছু তো শুনিনি, তবে একটা অ্যালার্ম বাজছিল কোথাও, কোনো ঘড়িতে। খানিক বেজেই আবার থেমে গেল, যেমনটি থামিয়ে দিলে হয়। কথার মাঝেই সেখানে উপস্থিত হয় মাধব আর বঙ্কিম। মাধব বলে, কি এত গভীর আলোচনা হচ্ছে শুনি? আমরা বাদ যাচ্ছি কেন? হেসে বললাম, বাদ যাবে না কেউই, এ হবে নতুন করে 4 মূর্তির অভিযান। তবে একটু ভেবে চিন্তে এগোতে হবে আমাদের। অনেকগুলি প্রশ্নের উত্তর পেতে হবে, আর তারপরই পৌঁছতে হবে রহস্যের গভীরে। বঙ্কিম বলে, সেটা কবে আর কখন? আমি হেসে উত্তর দিই, সব হবে, অপেক্ষা। লাঞ্চ ব্রেক ওভার, লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। সেদিন সন্ধ্যার পর আমরা নিজেদের ঘরে বসে গত রাতের দেখা ঘটনাগুলি নিয়ে চাপা গলায় আলোচনা করছিলাম। দুটি ভিডিওর একটিতে দেখা দুষ্কৃতীর চাল চলনটি যে বেশ কিছুটা জগন কাকুর মতন, সেই বিষয়টি আমি সবাইকে বলি। তবে গত রাতে আমার আর সুধাময়ের ভবানীবাবুর রাত বিরেতে আসা যাওয়া এবং সুধাময়ের আবার করে সন্ন্যাসী দর্শন, এই ব্যাপারটা শুনে সবাই বেশ অবাক হয়। কিছুটা হলেও মনের মধ্যে সবারই ভবানীবাবুর ব্যাপারে একটা খটকার জায়গা তৈরি হয়। মাধব বলে, তার মানে মোটের উপর ব্যাপারটি কি দাঁড়ালো? বাড়ির পেছনে দরজা দিয়ে রাতের অন্ধকারে ভবানীবাবু কোনো অজানা অভিযানে বেরোন এবং ঘন্টা 3 পর আবার ফিরেও আসেন, আর তাকে অনুসরণ করেন নিঃশব্দে ওই সন্ন্যাসী। কিন্তু কেন? বঙ্কিম বলে ওঠে, শুধু কি ভবানীবাবু? আমাদের জগন কাকুই বা কম কিসের? বন বাজারে দিনে রাতে ঘুরে বেড়ান খদ্দের ধরতে, তাও আবার
বিশেষ শ্রেণীর সন্ন্যাসীদের উপরই ওনার নেক নজর। মাধব বলে ওঠে, আর উনি কি বিক্রি করেন? 6 হর্স পাওয়ারের ধূম্র শলাকা, মরণ সঞ্জীবনীগুলি আর মানব শৃঙ্খল বন্ধন, তাও আবার বিশেষ বিশেষ সাধকদের কাছে যারা সত্যের সন্ধানে সাধনা করেন। যত সব গাল গল্প। এই লোকটাও বেশ খোরেল মার্কা। মাধবের কথায় হঠাৎই আমার একটি কথা মনে আসে। আমাকে দেখে সুধামাই বলে, কি ভাবছো কিঙ্কর? মনে হচ্ছে তোমার চোখ মুখ দেখে কোনো রহস্যের সমাধা করেছো। আমি বললাম, জানি না ঠিক না বেঠিক, তবে সত্যের সন্ধান যারা করেন তারা সত্যান্বেষী বা ডিটেকটিভ হলেও হতে পারেন। আর সেক্ষেত্রে সত্য অন্বেষণে তাদের 6 হর্স পাওয়ারের যে ধূম্র শলাকা প্রয়োজন হতে পারে, সেটা মনে হয় 6টা গুলি ভরা পিস্তল। মরণ সঞ্জীবনীগুলি বলতে মনে হয় সেই গুলিকেই বোঝাতে চেয়েছেন জগন কাকু। সুধামাই বলে, তার মানে ওই মানব বন্ধন শৃঙ্খল এর মানে কি হাত করা? আমি বললাম, ঠিক তাই। আমাদেরকে সরাসরি কথাগুলি না বলে একটু হেয়ালি করে কথাগুলি বলেছেন জগন কাকু। মাধব বলে ওঠে, তাহলে কি জগন কাকু পিস্তল বন্দুকের গুলি এসব সাপ্লাই করেন? আবার এদিকে বলছো ওনার হাঁটার সাথে ওই মন্দিরে দেখা দুষ্কৃতীর হাঁটা হুবহু এক। তাহলে উনি করেনটা কি? কোনো মাফিয়া টাফিয়া নয় তো? কিছুক্ষণ ভেবে নিয়ে কতগুলি কথা বলতে নিয়েছিলাম, কিন্তু সুধাময়ের ইশারায় আমরা সবাই চুপ করে গেলাম। চাপা গলায় সুধাময় বলে, ঘড়ির অ্যালার্ম বাজলো, শুনতে পেলে সবাই? আমাদেরই আশপাশ থেকে। এই আওয়াজটাই কাল রাতে পেয়েছিলাম যখন সন্ন্যাসীটি কাউকে ফোন করেন। আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, কারো মোবাইলের রিংটোন এটা। আমাদেরই কারো, কিন্তু কার? পরের দিন ব্যাংকের একটি বিশেষ কাজে আমাকে যেতে হয়, যেখানে বেশ কয়েকটি ঋণ সংক্রান্তীয় ব্যাপারে কিছু খবরাখবর নেওয়ার ছিল। সেই জঙ্গলের মোরাম বিছানো পথে নাচতে নাচতে যথাসময়ে অটো করে পৌঁছে যাই সেই প্রতিষ্ঠানটিতে। সেদিন যথারীতি ব্রেকফাস্ট টেবিলে জগন কাকুর সারা দিনের কর্মসূচির বৃত্তান্ত শুনতে হয়। ভবানীবাবুর লক্ষ্মী পাঁচালী শোনার পর্ব শেষ হতে না হতেই জগন কাকুর গীতা পাঠের সময় হয়ে যায় এবং যথারীতি উনিও তার পরিচিত চলন ভঙ্গিটি নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা লাগান। প্রতিষ্ঠানটির অফিস যাওয়ার প্যাসেজ ধরে হাঁটছি। হঠাৎই কানে আসে সম্প্রতি শোনা সেই বিশেষ মোবাইল রিংটোনটি, ঠিক যেমনটি অ্যালার্ম ক্লকে বাজে। লক্ষ্য করি সামনে একজন পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে হাঁটতে পকেট থেকে মোবাইলটি বার করে ফোনটি ধরলেন। তারপর নিচু গলায় কারো সাথে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলেন। কি বললেন কথাগুলো ভালো করে শুনতে পেলাম না। যেটা অবাক করলো যে এই লোকটির হাঁটার ভঙ্গিটিও জগন কাকুর মতন, একটু নেচে নেচে, কিছুটা হেলে দুলে। তবে লোকটির দাড়ি গোফের বালাই নেই। মাথায় সাধারণত সবার যেমন চুল সেরকমই, বাঁ দিকে সিথি কেটে ডান দিকে পেতে আঁচড়ানো, নেহাতি সাদামাটা চেহারা। কাঁধে ঝোলানো ব্যাগটি থেকে ভিতরে রাখা জিনিসগুলির কিছুটা অংশ উঁকি ঝুঁকি মারছিল। সেইগুলিকেই ঠেলে ভেতরে ঢুকবার চেষ্টা করতে করতে লোকটি চলে যান আমার নজরের বাইরে। 7-5 ভাবতে ভাবতেই আমি প্যাসেজটি অতিক্রম করে পৌঁছে যাই প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। রিংটোন আর লোকটির চলন ভঙ্গিটি আমার পরিচিত, কিন্তু লোকটাকে এর আগে আমি দেখিনি। তবে লোকটির ফোনে কথা বলা, কয়েক টুকরো কথা, ঝোলা ব্যাগে বেরিয়ে থাকা সামগ্রীগুলিকে বারবার ঠেলে ব্যাগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, এ সব কিছুই মনের মধ্যে নানান প্রশ্ন জাগাচ্ছিল। টনক নড়ল প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টেন্টের কথায়। আরে মিস্টার কর, আপনি এসে গেছেন?
আসুন, অফিসে এসে বসুন, আমি পেপারগুলি নিয়ে আসছি। লোকটি আমায় বসিয়ে কাগজপত্র আনতে গেলেন। ইতিমধ্যে ফোন আসে কাকাবাবুর। খবরাখবর নেওয়ার পর কাকাবাবু জানান যে উনি 2-3 দিনের মধ্যেই কলকাতা ফিরবেন, কাজ গুটিয়ে এনেছেন। উনি যেখান থেকে ফোন করছিলেন সেখানে সম্ভবত কাঁসর ঘণ্টা বাজিয়ে জোরদার পুজো চলছিল, তাই উনি তাড়াতাড়ি ফোনটা ছেড়ে দেন। প্রতিষ্ঠানটিতে পৌঁছাবার একটু আগে একটি জায়গায় এরকমই পুজো আমিও দেখেছি। তবে কি কাকা ওখান থেকেই ফোন করলেন, নাকি এটাও নেহাতি কাকতালীয়? সেদিন প্রতিষ্ঠানটিতে কাজ শেষ করতে করতে প্রায় 4টে বেজে যায়। তাই আর ব্যাংকে না ফিরে ফোনেই ম্যানেজারকে রিপোর্ট জানিয়ে দিই। কাগজপত্র গুছিয়ে নিয়ে অটো ধরে আমি যখন আমাদের মেসের পেছন দিকের কানেক্টিং গলিতে পৌঁছাই তখন বাজে 4:30। হাতে সময় আছে, তাই ধীরে সুস্থে রওনা হই মেস বাড়ির দিকে। ইতিমধ্যে বঙ্কিমের ফোন আসে। সে জানায় যে আজও নাকি দুপুরে দিঘি অঞ্চলে গুলি চলেছে, একজন দুষ্কৃতী আবার ঘায়েলও হয়েছে। আমি যেন দেরি না করে সোজা মেসে ফিরে আসি। ওরা সবাই খানিকটা আগেই মেস বাড়িতে ফিরে এসেছে। আমি আমার লোকেশনটি জানিয়ে বলি আর 15 মিনিটে ঢুকে যাব। তা জগন কাকুর খবর কি, উনি কি বাড়িতে এসেছেন? বঙ্কিম জানায় উনি একটু আগেই ফিরেছেন। অবিন্যস্ত চুলদারি, পরনে শর্ট প্যান্টে যথেষ্ট ধুলো কাদা লেগেছে। ঝোলানো ব্যাগটিতে বগল দাবা করে সেই যে ঘরে ঢুকেছেন, এখনো বেরোননি। মনে হয় কোথাও মারপিট করে এসেছেন। মনে মনে ভাবি সন্ন্যাসীদের সাথেও মারপিট করে প্রোডাক্ট সেল করতে হচ্ছে ওনাকে। বঙ্কিমের ফোনটি ছেড়ে মেসবাড়ি যাবার পথ ধরে হাঁটছি। একটু দূরে গাছ গাছালিতে ঢাকা ভাঙাচোরা বাড়িটির দিকে নজর পড়ে। নিজেকে আড়াল রেখে দেখবার চেষ্টা করি ওই সন্ন্যাসীটিকে দেখা যায় কিনা। আজ অবশ্য কাউকে দেখতে পাওয়া যায় না ওই চত্বরে। দাঁত বার করা বাড়িটি গাছপালা গায়ে জড়িয়ে কেমন যেন ছমছমে একটা পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎই ওই বাড়িটির থেকে একটু দূরে জঙ্গলের সরু হাঁটা পথে আমার নজর আটকে যায় একটি তারা চিহ্ন আঁকা কাপড়ের থলিতে। ভাঁজ করা অবস্থায় মাটির ধুলোতে গড়াগড়ি খাচ্ছিল ব্যাগটি। ওই তারা চিহ্নটি গতকাল রাত্রে ভবানীবাবুর হাতের থলিতে আলো আঁধারিতে চকচক করছিল। উনি যাওয়ার সময় লক্ষ্য করি। পরে অবশ্য সুধাময় জানায় যে ফিরতি পথে ভবানীবাবুর হাত খালি ছিল, কোনো থলে ছিল না। তবে কি কাল রাত্রে উনি এখানেই এসেছিলেন? কি ছিল ওই ব্যাগে? প্রতি রবিবার উনি যখন সাপ্তাহিক বাজার করে ফেরেন, মূল বাজারের থলির সাথে এরকম আরও একটি ব্যাগ উনি সঙ্গে আনেন, যেটি উনি উপরে নিয়ে যান। আমি জানতাম তাতে নিত্য ব্যবহার্য কিছু সামগ্রী, ওষুধ ইত্যাদি থাকে, কিন্তু এখন তো অন্যরকম মনে হচ্ছে। সন্ধ্যার সময় ওই ব্যাগটি উনি বাজার থেকে আনেন ঠিকই, কিন্তু সেটি রাতের অন্ধকারে পাচার হয়ে যায় এই ভাঙা বাড়িতে। তবে কি কোনোভাবে কোনো চক্রের হয়ে কাজ করছেন এই ভবানীবাবু? মেসবাড়ির অন্তরালে কি এসব দুষ্ট চক্র চালাচ্ছেন তিনি? এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে জঙ্গলের সরু হাঁটা পথে ভাঙা বাড়িটির সামনে এসে দাঁড়িয়েছি খেয়াল করিনি। ধুলাতে পড়ে থাকা ব্যাগটি তুলে একবার দেখে নি। এই ব্যাগটি ছিল কাল ভবানীবাবুর হাতে। ব্যাগটিকে সামান্য খুলে বুঝবার চেষ্টা করি ভেতরে কি থাকতে পারে। একটি ব্যতিক্রমী অপরিচিত গন্ধ নাকে লাগে, কেমন যেন গা গুলিয়ে ওঠে। ব্যাগটিকে নিয়ে ফিরে আসবো ভাবছি, ভাঙা বাড়ির ভিতর থেকে একজনের গোঙানির শব্দ কানে আসে। শব্দটি ক্রমশ এগিয়ে আসছিল। লক্ষ্য করি
বাড়িটির থেকে একটি ঘায়েল হওয়া গুন্ডা গোছের লোক আমার দিকে এগিয়ে আসছে। বুঝতে অসুবিধা হয় না লোকটির টার্গেট আমার হাতের ব্যাগটি। আমি লোকটির মতলব বুঝতে পেরে ব্যাগটিকে হাতে নিয়ে কিছুটা পিছিয়ে আসি। লোকটা কিন্তু মরিয়াভাবে আমার দিকে তেড়ে আসে। ওই ঘায়েল অবস্থাতেই আমায় আক্রমণ করে। অফিস ব্যাগটি হাত থেকে পড়ে যায় আমার, কিন্তু অন্য ব্যাগটি ছাড়ি না। কাকার শেখানো কয়েকটি আত্মরক্ষার টেকনিক প্রয়োগ করে নিজেকে লোকটির থেকে দূরে সরিয়ে রাখি। লোকটি আদপেই দমবার পাত্র নয়। হাতের কাছে পড়ে থাকা একটি পাথরের টুকরো নিচু হয়ে তুলতে উদ্যত হয়, আর ঠিক তখনই একটি সাইলেন্সার লাগানো বন্দুকের শব্দ কানে আসে। পায়ের আঘাতের উপর দ্বিতীয়বার গুলি লাগায়। লোকটি যন্ত্রণায় কাতরে ওঠে, মাটিতে পা চেপে বসে পড়ে। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে পিছনে ফিরে দেখি সেই সন্ন্যাসী উদ্যত বন্দুক হাতে। কাপড়ের ব্যাগটি চোখের ইশারায় আমার কাছ থেকে চাইলেন উনি। মন্ত্রচালিতের মতন আমিও ওনাকে ব্যাগটি তৎক্ষণাৎ দিয়ে দিই। মাটিতে পড়ে থাকা অফিস ব্যাগটি উনি নিজের হাতে তুলে আমাকে দিয়ে চোখের ইশারায় ওখান থেকে চলে যেতে বলেন। আমিও মুহূর্ত মাত্র দেরি না করে শুভাকাঙ্ক্ষী সন্ন্যাসীটির কথায় ওখান থেকে মেসবাড়ির উদ্দেশ্যে রওনা হই। খানিকটা যাবার পর একবার সাহস করে পিছনে ফিরে দেখি সন্ন্যাসীটি লোকটিকে নিয়ে কি করছেন সেটা জানবার জন্য, কিন্তু আমি আর সেখানে কাউকেই দেখতে পাই না। আমি হয়তো খুব বেশি হলে ওই স্পট থেকে 150 থেকে 200 মিটারের বেশি তখনও আসেনি। এরই মধ্যে সন্ন্যাসী সমেত দুষ্কৃতী গায়েব। যা হোক, ওখানে আর অপেক্ষা করবার মতন সাহস পাচ্ছিলাম না। সন্ন্যাসীটির সৌজন্যে আরও বিপদে যে পড়তে হলো না সেটা ভেবেই যথেষ্ট স্বস্তি পাচ্ছিলাম। তাছাড়া সন্ন্যাসীটির চোখের ভাষা, চলনভঙ্গি এই দুটিকেই আবার যেন খুবই পরিচিত বলে মনে হলো, কিন্তু কারণটি তখনও পর্যন্ত ধরি করেও ধরতে পারলাম না। মেসবাড়িতে ফিরে লক্ষ্য করি বাড়ির সামনে একটি অটো দাঁড়িয়ে আছে। আবার কোনো নতুন বোর্ডার এলো নাকি? কিন্তু একতলায় তো আমাদের ঘর ছাড়া আর কোনো ঘর নেই। বাকিদের ব্যবস্থা তো অপর একটি লাগোয়া বাড়িতে, যেখানে আরও 7-8 জন থাকেন বলে শুনেছি। তাহলে এই অটো কার জন্য? সামনের বসবার ঘরে দেখলাম সবাই বসে আছে, যদিও জগন কাকু সেখানে ছিলেন না। আমাকে দেখে মাধব বলল, ভবানীবাবুর বৃদ্ধা শাশুড়ি মা নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখতে উনি ওনার গিন্নিকে রানীগঞ্জের বাসে ওঠাতে যাবেন। শুনলাম ভবানীবাবু ফিরে আসবেন রাত্রেই। আজ বংশীদা রাত্রে এখানেই থাকবেন আমাদের জন্য। আমি নিচু গলায় জিজ্ঞাসা করি, জগন কাকু কোথায়? উনি আসেননি এখানে? বঙ্কিম বলে, সেই যে এসে ঘরে সেঁধিয়েছেন, আর কোনো সাড়া শব্দ নেই। আজ মনে হয় বিক্রয়বাট্রা ভালো হয়নি, তাই মনটা খারাপ। কিন্তু তোমাকে এত টেন্সড দেখাচ্ছে কেন? কিছু আবার হয়েছে নাকি? সুধাময় চাপা গলায় জিজ্ঞাসা করে, আবার সাধু দর্শন হয়েছে নাকি? শুনলাম ওই পথেই তো বাড়ি ফিরলে। আমি চোখের ইশারায় সবাইকে চুপ থাকতে বলে প্রসঙ্গটি পাল্টে জিজ্ঞাসা করি, কিন্তু গিন্নিমা চলে গেলে আমাদের সকালের খাওয়া দাওয়া কি হবে? রাতেরটা না হয় বংশীরা দেখে নেবে। আমার কথায় মাধব বলে, এই জন্যই তো আজ বংশীরা থেকে যাবেন, যাতে কাল সকালে অসুবিধা না হয়। ভবানীবাবু ব্যবস্থা করেই যাচ্ছেন সব। কথার মাঝেই উপর থেকে ভবানীবাবু ও ওনার স্ত্রীর নেবে আসবার প্রস্তুতি কানে এলো। বংশীদাকে দেখা গেল একটি ছোট্ট সুটকেস হাতে নিয়ে নামছেন। পিছনে ভবানীবাবুর স্ত্রী। উদ্বিগ্ন মুখে আমাদের সামনে দিয়ে যাবার সময় উনি বললেন, একটু মানিয়ে গুছিয়ে নেবেন ভাইরা, বুঝতেই তো পারছেন
কখন কবে আসবো কিছুই বলতে পারছি না। এতদিন পর মহিলাটি যে এত ভাবেও কথা বলতে পারেন সেটা জানতে পারলাম। আমরা ওনাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওনার পেছন পেছন ভবানীবাবু নিচে নেমে এলেন, বললেন, আমি রাত্রেই ফিরে আসব, আপনারা সাবধানে থাকবেন। তারপর তিনি সস্ত্রীক উঠে বসলেন অটোতে। আমরাও পায়ে পায়ে গেটের কাছে এসে দাঁড়ালাম। লক্ষ্য করলাম ভবানীবাবুর হাতে একটি নূতন ভাঁজ করা থলি। অটোটি ছেড়ে দিতে বাড়ির ভিতর প্রবেশ করতে উদ্যোগী হয়েছি। হঠাৎই মনে হলো খানিকটা দূরে দাঁড়িয়ে সন্ন্যাসীটি কাউকে ফোন করতে করতে জঙ্গলে হারিয়ে গেলেন। ধারে কাছেই কোথাও যেন অ্যালার্ম ক্লকের অ্যালার্ম 2-3 বার বেজেই থেমে গেল। আবার সেই রিংটোন, কিন্তু কার মোবাইল এটা? সকালে দেখা লোকটি কি ধারে কাছেই কোথাও আছেন? সেই সন্ধ্যায় চা, মুড়ি আর পকোড়া সহযোগে টিফিন পর্বের সমাধার মাঝেই আমার সাথে ঘটে যাওয়া সারা দিনের নানান ঘটনার বিবরণগুলি শুনে সুধাময় চাপা গলায় বলে, প্রথমে জগন কাকু, তারপরে সন্ন্যাসী, এর মাঝেই ভবানীবাবুর কার্যকলাপ, আর এখন শুনছি চতুর্থ ব্যক্তি। তিনি নেহাতি সাদামাটা চেহারার এবং তার মোবাইলের রিংটোনটিও ওই অ্যালার্ম ক্লকের মতন। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। বঙ্কিম ভেবেচিন্তে বলে যে দুষ্কৃতীটি আজ ঘায়েল হয়েছে শুনলাম, সেই কি ওই ভাঙা বাড়িতে আশ্রয় নিয়েছিল আর তোমাকে দেখে আক্রমণ করতে উদ্যোগী হয়? আমি বললাম, হতেই পারে সেটা। ওই সন্ন্যাসীটি সময় মতো না আসলে বড় বিপদ হতে পারত আমার। মাধব সাথে সাথেই বলে, তোমারও ওইভাবে একা যাওয়াটা ঠিক হয়নি, কিন্তু যেটা ভাবাচ্ছে যে সন্ন্যাসীটির হাতে বন্দুক এলোই বা কোথা থেকে, আর হঠাৎ করে উনি তোমাকে আগলেই বা রাখলেন কেন? মাধবের কথায় মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া কয়েকটি মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। গলির আওয়াজ পাওয়ার সাথে সাথেই আমি ঘুরে দাঁড়াতেই উদ্যত বন্দুক হাতে সন্ন্যাসীটিকে দেখি। ওনার একটি আঙুল তখনও ট্রিগারের ওপর ধরা, আর ওই আঙুলেই একটি চকচকে সরু আংটি আমি লক্ষ্য করি, যেটার কথা এতক্ষণ আমার মাথায় আসেনি। কথাটি মনে পড়ার সাথে সাথে সন্ন্যাসীটির চলনভঙ্গি, চোখের ভাষা কেন আমার খুব চেনা চেনা লাগছিল। সেই রহস্যটি দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। তাই মাধবের কথায় তাকে বলি, আমাকে আগলে রাখার কারণটি বোধহয় আমি বুঝতে পেরেছি। জগন কাকুর কথা অনুযায়ী ওই সন্ন্যাসীটিই মনে হয় সেই সত্য সন্ধানী, যাকে উনি ওই ধূম্র শলাকাটি সাপ্লাই করে থাকবেন, সাথে ওই মরণ সঞ্জীবনীগুলি। আমার কথায় সুধাময় কেমন ভ্যাবাচাকা খেয়ে ধীর কণ্ঠে বলে, তার মানে ওই সন্ন্যাসীটি তোমার পরিচিত কেউ, তাই চেনা চেনা লাগছিল। তুমি এই বয়সেই সাধুসঙ্গ করো সেটা তো জানতাম না। আমি হেসে উঠে বলতে নিয়েছিলাম যে ব্যাপারটা সেরকম নয়, কিন্তু তারই মধ্যে বসবার ঘরে জগন কাকুর বিশাল চেঁচামেচি কানে এলো। বংশীদার সাথে কিছু নিয়ে বিশাল তর্ক বিতর্ক হচ্ছে। এতক্ষণ ধরে ঘুমিয়ে মনে হয় প্রচুর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের মতন আছড়ে পড়েছেন বংশীদার উপর। বেচারা বংশীদা, বাঁচাবার জন্য ভবানীবাবুও নেই। তাই ভাবলাম একবার আমাদের স্পটে যাওয়া উচিত। আমার কথায় সবাই সম্মত হয়ে জগন কাকুর কীর্তিকলাপ দেখতে হাজির হলাম বসবার ঘরে। সবার সাথে আমিও ঘর বন্ধ করে বসবার ঘরের দিকেই আসছিলাম। হঠাৎই লক্ষ্য করি যে জগন কাকুর ঘরটা খোলা আছে, আর উনি চেঁচামেচি করেই চলেছেন বসবার ঘরে। সবাই বসবার ঘরের দিকে চলে গেলেও আমি জগন কাকুর ঘরে একবার উঁকি মারবার লোকটা সামলাতে পারলাম না। চারদিকটা দেখে নিয়ে সাহস করে ঢুকেই পড়লাম ওনার ঘরটিতে।
ছোট অগোছালো ঘর, টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা দৈনিক ব্যবহারের জিনিসপত্র, অগোছালো খাটের ওপর ছাড়া জামা কাপড়গুলি তখনও পড়ে আছে। পায়ে পায়ে খাটের কাছে এসে একবার বালিশের তলাটাতে কি রাখা আছে সেটা দেখবার চেষ্টা করি। একটি ছোট ডায়েরি, মোবাইল ফোন এবং মানি ব্যাগ। ছোট ডায়েরিটিতে বেশ কয়েকটি নাম্বার লক্ষ্য করি, সাথে লোকগুলির ঠিকানাও লেখা। রানীগঞ্জ, আসানসোল এবং দুর্গাপুর অঞ্চলের নাম্বারগুলি। কাকাও তো এসব চত্বরেই কোর্টের কাজে গত কয়েকদিন ব্যস্ত আছেন। জগন কাকুর সাথে এই লোকগুলির কিসের জন্য কাজ কারবার সেটাই বোঝবার চেষ্টা করি, কিন্তু বিশেষ কিছুই বুঝতে পারি না। হাতে সময় কম, বাইরে তখনও তর্ক বিতর্কের শব্দ ভেসে আসছে। একবার মানি ব্যাগটা খুলে দেখে নেওয়ার চেষ্টা করি কোনো পরিচয়পত্র আছে কিনা দেখবার জন্য। কার্ড ফোল্ডার থেকে তাড়াতাড়ি কার্ডগুলি বার করে প্রত্যেকটি একবার করে দেখে নিই। প্রথমটি থেকে জগন কাকুর নাম সহ পরিচয়পত্র। নামটাই প্রথম জানলাম, কলিকাতা উত্তরের বাসিন্দা জগন্মাই গুপ্ত। এরপর 2-3টি ভিজিটিং কার্ড, বেশিরভাগই কতগুলি এই অঞ্চলের দোকানের। তবে কিসের দোকান সেটা বুঝতে পারি না। তবে শেষ একটি পরিচয়পত্র দেখে ভীষণভাবে চমকে উঠি। কার্ডটি বিকাশ সাহু নামক এক ব্যক্তির। ইনিও কলকাতার নিবাসী। আর কার্ডের ছবিটি দেখে চিনতে অসুবিধা হয় না যে এই লোকটিকেই আমি আজ সকালে ওই প্রতিষ্ঠানে দেখেছি যেখানে ব্যাংকের কাজে গিয়েছিলাম। কিন্তু এই লোকটির পরিচয়পত্র জগন কাকুর মানিব্যাগে কেন? ওনার সাথে লোকটির কি সম্পর্ক? অন্যের পরিচয়পত্রটি নিজের কাছে রাখবার কি অর্থ হতে পারে? মানিব্যাগের কার্ডগুলি যথাস্থানে রেখে ঘর থেকে বেরিয়ে আসবার প্রস্তুতি নিই। চৌকির উপরে পাতা তোষকের তলাটি একবার তাড়াতাড়ি উঠিয়ে দেখে নিই। সেখানেও কয়েকটি পুরনো খবরের কাগজ রাখা ছিল, সাথে কয়েকটি ফাইল। হাতে সময় একেবারেই কম, তাই ফাইলগুলি দেখবার আর সাহস হলো না। ঘর থেকে বেরিয়ে আসবার আগে খাটের উপর ছাড়া জামা কাপড়গুলি একবার নেড়ে চেড়ে দেখলাম। আবার আমার চমকে ওঠার পালা। জামা কাপড়ের তলায় লক্ষ্য করি রাখা ছিল 6 হর্স পাওয়ারের একটি ধূম্র শলাকা। বসবার ঘরে আমি এসে দেখলাম তখনও জগন কাকু গজগজ করেই যাচ্ছেন। অদূরে বংশীদা মাথা নিচু করে দাঁড়িয়ে। আমাকে দেখে জগন কাকু আবার গর্জে উঠলেন, এই যে কোথায় ছিলে এতক্ষণ? এখানে আমার সাথে অন্যায় হচ্ছে আর তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। আমি একটু সামনে নিয়ে বললাম, ঘরটা বন্ধ করে আসতে যা সময় লাগলো। কেন, এখানে কি এমন হয়েছে? আপনি ওরকম চোটপাটি বা করছেন কেন? ভবানীবাবু ওনার স্ত্রীকে নিয়ে বেরিয়েছেন। বংশীদা একা আছেন স্রেফ আমাদের জন্য। ওনার সাথে কি নিয়ে বাকবিতণ্ডা আপনার? উত্তরটা দিল সুধাময়। উনি তো সেই কথাটাই বিশ্বাস করতে চাইছেন না যে ভবানীবাবু বাড়িতে নেই। উনি বংশীদার কথা, আমাদের কথা মানতেই চাইছেন না। খালি বলছেন উনি উপরে গিয়ে সব চেক করবেন। বংশীদার কথা একেবারে শুনতেই নারাজ। জগন কাকু বলেন, আমাকে আজ সন্ধ্যায় ভবানীবাবুর 2 মাসের অগ্রিমের টাকা ফেরত দেওয়ার কথা। কাল দুপুরেই আমি অন্য কাজে বেরিয়ে পড়ব। কাল সকালেই আমার টাকার দরকার। আর হুট করে উনি চলে গেলেন, কিছু জানতে পারলাম না। বঙ্কিম বলল, আপনি মনে হয় তখন ঘুমোচ্ছিলেন ঘরে যখন উনি বেরিয়ে যান। আমাদের সবার সামনেই উনি ওনার স্ত্রীকে নিয়ে বেরিয়েছেন। আমরাই বা মিথ্যা বলবো কেন বলুন? বংশীদা বলেন, আর তাছাড়া বাবু তো বলে গেলেন উনি আজ রাতেই ফিরবেন। তখন না হয় আপনার পাওনা গন্ডা বুঝে নেবেন। কিন্তু ওনাদের অনুপস্থিতিতে কারোর উপরে যাওয়া মানা, এটা মেজবাড়ির নিয়ম। জগন কাকু খানিকটা দমে গিয়ে বললেন, আর উনিও ফিরছেন, আমিও আমার টাকা পাচ্ছি।
এই তোমাদের জন্য আমার এতগুলো টাকা লোকসান হবে। জোর গলায় বলছি, উনি ফিরে এসেছেন, উপরে ঘাপটি মেরে বসে আছেন। আমি বললাম, কিন্তু জগন কাকু, আপনি তো সেই কালই এখান থেকে চলে যাবেন, সেটাও তো আমাদের একবারও বলেননি। হঠাৎ করেই বা কী হলো? কাকিমা ঠিক আছেন তো? আমার কথায় জগন কাকু বলেন, ওসব ঠিক আছে, তবে আমাদের পোস্টিং 24 ঘন্টার নোটিশে পাল্টে যায়। ফেরিওয়ালা তো, তাই সবাইকে জানাবার সময় হয় না। তা তোমরা যখন বলছো যে উনি মিসেসকে বাস স্ট্যান্ডে ছাড়তে গেছেন, তখন আমিও না হয় একবার চক্কর কেটে আসি ওই মুচিপাড়ার দিকটা, অটো নিশ্চয়ই পেয়ে যাব। কথাগুলি বলে জগন কাকু এক প্রকার ছুটে ঘরে চলে গেলেন। তারপর 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে হন্তদন্ত হয়ে কাউকে কিছু বলবার সুযোগ না দিয়ে বেরিয়ে গেলেন। লক্ষ্য করলাম ওনার পায়ে অন্য একটি জুতো। জুতোটিকেও কেন জানি না খুব চেনা চেনা লাগলো। আমার কি এসব নিয়ে ভাবতে ভাবতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? প্রায় কিছু দেখলেই চেনা চেনা লাগছে কেন? জগন কাকুর ঘরে ঢুকে যা যা দেখলাম তাতে ওনাকে দিনে দিনে কেমন যেন সন্দেহজনক বলে মনে হচ্ছে। বাইরে যতটা রসিক মানুষ, ভেতরে ততটাই ঘোরেল। আজ ভবানীবাবুর অনুপস্থিতিতে বারবার কেন উপরে যেতে চাইছিলেন উনি? ভবানীবাবুর গতিবিধিও তো সন্দেহের ঊর্ধ্বে নয়। তবে কি জগন কাকুর বিশেষ কোনো মতলব ছিল উপরে উঠবার? 24 ঘন্টার নোটিশে বদলির নির্দেশ, এসব তো শুনেছি সরকারি কাজে হয়, তাও ইমার্জেন্সি সার্ভিসে। সেলসের লোকের এভাবে বদলি হতে শুনিনি তো। জগন কাকু কি কেটে পড়বার ছক কষেছেন? মনের মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কোনো সঠিক রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবার। আর মানসিক এই জাতীয় টানা পড়ে নে মনে পড়ে আমার সেই হেল্পলাইনের কথা, যার উপর আমি চিরকাল নির্ভর করে এসেছি। ব্যাপারগুলি তাকে জানালে নিশ্চিতভাবে সঠিক পথটির সন্ধান পাবই। তাই আর সময় নষ্ট না করে আমি ঘরে ফিরে আসি। ঘরের লাগোয়া উঠানে দাঁড়িয়ে সেই হেল্পলাইনে ফোন করি। নির্জন সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক ক্রমাগত কলতানের মধ্যে কানে ভেসে আসে। খুব কাছে না হলেও বাইরে থেকে আমার হেল্পলাইনের পরিচিত রিংটোনের মিষ্টি বাজনাটি। রাত তখন প্রায় 10টা। আমাদের খাওয়া দাওয়ার পর্ব সমাপ্তির পথে। বংশীদা কেবল বলেই চলেছে, দুজনের কেউই তো এখনো ফিরলেন না। মাঝখানে আমি গেলাম ফেসে। এরকমটা তো হওয়ার কথা নয়। আমি বংশীদাকে আশ্বস্ত করে বলি, এসে যাবেন দুজনেই, এখনো তো 10টাও বাজেনি। তাছাড়া ভবানীবাবুকে একবার ফোন করেই দেখো না, তাহলেই তো খবর পাবে। বংশীদা জানায় যে উনি প্রায় 7-8 বার ভবানীবাবুকে ফোন করেছেন, কিন্তু ওনার ফোন পরিষেবার বাইরে আছে বলে ক্যাসেট বেজেই যাচ্ছে, কোনো মতেই যোগাযোগ করা যায়নি। অন্যদিকে জগন কাকুকেও যোগাযোগ করবার উপায় নেই। ওনার ফোন নাম্বার আমাদের কারো কাছেই ছিল না। বংশীদার সে নাম্বারও জানা ছিল না। মাধব বলে, তার মানে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো গতি নেই। চটপট খাওয়ার পাট মিটিয়ে বংশীদাও খেয়ে নিক, তারপর অপেক্ষা করা ওনাদের জন্য। মাধবের কথায় আমরা খাওয়ার পর্বটিকে অচিরেই শেষ করি। হাত মুখ ধুয়ে বংশীদাকে খাওয়া দাওয়া করে নিতে বলে সবার সাথে নিজেদের ঘরের দিকে রওনা হই। মাধব আর বঙ্কিম ঘরের দিকে এগিয়ে গেলে হঠাৎই লক্ষ্য করি সুধাময় জগন কাকুর ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। কাছে এসে দেখি দরজায় কোনো তালা নেই।
স্রেফ দরজাটা টেনে দিয়ে জগন কাকু বেরিয়ে গেছেন, এরকমটা তো এর আগে দেখিনি। সুধাময়কে নিয়ে দরজাটি আলতো করে ঠেলে ভিতরটা দেখবার চেষ্টা করি। আলো নেভানো ছিল, তাই অন্ধকারে কিছুই ঠাহর করতে পারছিলাম না। মোবাইলের আলোতে ঘরের আলোর সুইচটা দেখতে পাই। সুধাময় আলোটি জ্বালাতেই দুজনে ভীষণভাবে চমকে উঠি। ঘরটি একেবারে ফাঁকা। জগন কাকুর যাবতীয় জিনিসপত্র যা এর আগেই দেখলাম তার কোনোটাই নেই। ঘরে যে খানিকটা আগে পর্যন্ত জগন কাকু ছিলেন তার কোনো রকম চিহ্নই উনি ছেড়ে যাননি। তার মানে আমাদের সাথে কথা বলে 20 মিনিটের মধ্যে সম্ভবত উনি নিঃশব্দে গোছগাছ সেরে ফেলেন। কিন্তু উনি যখন বেরোলেন তখন তো ওনার কাছে সেরকম কিছুই হাতে দেখিনি। জিনিসগুলি সরালেন কিভাবে? একবার চারদিকটা তাকিয়ে দেখি। ঘরের একটি মাত্র জানলা দিয়ে তারা খচিত আকাশটিকে দেখা যাচ্ছিল। জানলার কাছে যেতেই চোখে পড়ল বাড়ির পাঁচিলের গা ঘেঁষে একটি সরু প্যাসেজ। তার মানে জানলার গড়াদের ফাঁক দিয়ে নিজের ব্যাগটিকে গলিয়ে এই প্যাসেজে ফেলে দেন জগন কাকু। আর তারপর মুচিপাড়া বাস স্ট্যান্ড যাওয়ার নাম করে প্যাসেজটি থেকে ব্যাগটি নিয়ে সোজা চম্পট। সুধাময়কে লক্ষ্য করে বিছানার চাদরে মন দিয়ে কিছু একটা দেখবার চেষ্টা করছে। আমি সামনে যেতে সুধাময় দুটি লম্বা পাটের সুতোর মতন দেখতে খয়েরি বর্ণের দড়ির অংশ হাতে তুলে দেখায়। বলে, জগন কাকু দাড়ি আমাদের জন্য রেখে গেছেন। জগন কাকুর অন্তর্ধান রহস্যের মধ্যেই আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ভবানীবাবু। আমরা ঘরে এসে যাওয়ার পর খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বংশীদা রাত 11:30 অবধি বসবার ঘরে ভবানীবাবুর অপেক্ষা করেন। কিন্তু তখনও পর্যন্ত তাকে ফোনে পাওয়া যায় না, না কোনো রকম কোনো খবর জোগাড় করে উঠতে পারেন বংশীদা। অত রাত্রে আমাদেরই শরণাপন্ন হন উনি। কি করবেন বুঝতে না পেরে। আমাদেরও বিশেষ কিছু করবার ছিল না। বংশীদার আনা কতগুলি খাতা থেকে যোগাযোগের জন্য অন্য বিকল্প নাম্বার আছে কি না সেটা দেখবার চেষ্টা করি। রানীগঞ্জের 2টি নাম্বার পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই 2টি নাম্বারে কোনো উত্তর পাওয়া যায় না। ভবানীবাবুর স্ত্রী রানীগঞ্জে গেছেন ধরে নিয়ে ওই 2টি নাম্বারে ফোন করা হয়, কিন্তু কোনো লাভ হয় না। অগত্যা অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে কোনো আর রাস্তাই খোলা থাকে না। চিন্তিত মুখে বংশীদা নিজের ঘরের দিকে চলে যান। আমরা ঘরের আলোটি নিভিয়ে দিয়ে নিজেদের খাটে শটান শুয়ে পড়ি। গন্ডগোলের মাঝে ভুলে গিয়েছিলাম কাল আমাদের অফিস আছে। ঘুম আসছিল না কিছুতেই। আজ সকাল থেকে নিয়ে রাত্রি অবধি ঘটনাগুলি একে একে চোখের সামনে ভেসে আসছিল। মালান দিঘিতে পোস্টিংয়ের পর এত ঘটনাবহুল পর 2 দিন আর মনে হয় একবারও দেখিনি আমি। খানিকটা আগে আমার হেল্পলাইনে পাওয়া বেশ কিছু নতুন খবরও বেশ ভাবাচ্ছিল আমায়। ওনার কথা অনুযায়ী আমাকে চোখ কান খোলা রেখে নিজেকে বাঁচিয়ে চলার উপদেশটি বারবার কানে বাজছিল। যে কোনো সময় যা কিছু ঘটতে পারে এ জাতীয় ওনার সাবধান বাণীর ইঙ্গিতটির এত তাড়াতাড়ি নমুনা দেখতে পাবো সেটা কল্পনাও করিনি। জগন কাকু, ভবানীবাবু এবং আরও একটি নূতন চরিত্র বিকাশ সাহু, যার পরিচয়পত্র পাই জগন কাকুর মানি ব্যাগে। এরা সবাই কেমন জানি আমার মাথার মধ্যে নেচে বেড়াচ্ছিল। ভবানীবাবুর রাত বিরেতে প্যাকেট হাতে বেরিয়ে যাওয়া,
ভাঙা বাড়িতে আহত লোকের সঙ্গে আমার মোলাকাত, ফেলে যাওয়া থলে উদ্ধার এবং সন্ন্যাসীর বন্দুক হাতে আবির্ভাব, এসবের মধ্যে কি জগন কাকু জড়িত? আর যদি জড়িতও থাকবেন তাহলে ওইভাবে উধাও হয়ে গেলেন কেন? আমার চিন্তায় ছেদ পড়ে সুধাময়ের কথায়। দাড়িগুলো যেটা খাটের উপর ছিল সেটা কিন্তু নকল দাড়ি। যাত্রাপালায় গ্রামের বাড়িতে বার দুয়েক দেখেছি। আমার এক মামা যাত্রা করতেন। হঠাৎই মনে পড়ল, এ কি বলছে সুধাময়? এতদিন ধরে জগন কাকুকে দেখেছি, একটু বুঝিনি আমরা কেউ। এটা ঠিকই যে মাঝে মধ্যে চুলদাড়ি অবিন্যস্ত থাকতো, কিন্তু তাই বলে নকল? আমি সুধাময়কে চাপা গলায় বলি, কি বলছো তুমি? তুমি কি নিশ্চিত এ ব্যাপারে? সুধাময় বলল, মনে তো হয় ঠিকই বলছি। আর আমার তো মনে হচ্ছে ওই দুটি দাড়ির স্যাম্পেল জগন কাকু ইচ্ছা করেই রেখে গেছেন, যাতে করে আমরা ব্যাপারটা ধরতে পারি। যাও বা একটু তন্দ্রার ভাব আসছিল সুধাময়ের কথায়, সেটাও নিমেষে উধাও হয়ে গেল। বাকি দুজন ঘুমিয়ে পড়লেও সুধাময় যে এসব নিয়ে ভাবছে সেটা বুঝতে পারি। যদি সুধাময়ের কথা ঠিক হয়, তবে এই জগন্ময় গুপ্তের অন্তরালে কি আদতে ওই বিকাশ সাহী লুকিয়ে আছেন? মোবাইলের যে বিশেষ রিংটোনটি আমার মেস বাড়ির আশেপাশেই পেয়েছি, তাহলে কি ফোনটা ওই বিকাশ সাহুর, যার ফোন বাজতে শুনি ওই প্রতিষ্ঠানে? আর সেটা হলে ধরা যেতেই পারে যে সেদিন রাতে যখন সুধাময় সন্ন্যাসীটিকে ফোন করতে করতে চলে যেতে দেখে, তখনও ওই ঘড়ির অ্যালার্মের মতো রিংটোনটি জগন কাকুর ভেগ ধরা বিকাশ সাহুর ফোনটা বাজছিল। এসব চিন্তার মধ্যেই আরও একটি কথা মনে হলো। একটু আগে দেখা জগন কাকুর পায়ে অন্য একটি জুতো, সেটাকেও আমার এত চেনা লাগার কারণটি হঠাৎই পরিষ্কার বুঝতে পারি। একটি পামশু, গোড়ালির ঠিক পেছনে একটি সাদা রঙের ভি চিহ্ন। এই জুতোটাই তো ওই বিকাশ বাবুর পায়ে দেখেছিলাম সেদিন ওই প্রতিষ্ঠানে। এটাও কি তবে জগন কাকুর আরও একটি ইঙ্গিত? উনি ইচ্ছে করে অন্য জুতোটি পরে বেরিয়ে গিয়ে আমাদের কোনো বার্তা দিয়ে গেলেন। কিন্তু প্রশ্ন যেটা রয়ে গেল, কে এই বিকাশ সাহু? আর সন্ন্যাসীটির সাথেই বা তার যোগাযোগ কোন সূত্রে? প্রশ্নের উত্তরটি পেতে অবশ্য সেদিন বিশেষ অপেক্ষা করতে হয়নি আমাদের। রাত তখন প্রায় 2:30 হবে। ঘুমটা ভেঙে যায় আমার মোবাইলে ভাইব্রেশনের জন্য। প্রথমটা গুরুত্ব না দিলেও ফোনটি বার দুয়েক আরও ভাইব্রেট করে, যার জন্য উঠে পড়ি এবং ঘুমটা ভেঙে যায়। পরপর 3টে মেসেজ দেখতে পাই মোবাইলে, পরিচিত নাম্বার থেকে মেসেজ। প্রথমটা, অন ইয়োর মার্ক। এর খানিকটা পর দ্বিতীয় মেসেজ, গেট সেট। তারপর শেষ মেসেজ, জাগতে রই। ঘড়িতে তখন সময় দ্রুত 3টের দিকে এগিয়ে চলেছে। বুঝতে পারি আর খানিকক্ষণের মধ্যে কিছু একটা ঘটতে চলেছে। আমার হেল্পলাইনের সতর্কবাণী কখনো মিথ্যা হয়নি। আস্তে আস্তে সুধাময়কে ডাকি। সুধাময় ঘুম চোখে জিজ্ঞাসা করে, সকাল হয়ে গেছে? তাকে ধাতস্থ করে একে একে ডেকে তুলি মাধব আর বঙ্কিমকেও। চাপা গলায় সবাইকে বলি, এবার তৈরি থাকো সবাই, চোখ কান খোলা রাখো। আজ রাতের মধ্যেই কিছু ঘটনা এখানে ঘটতে চলেছে। মনে হচ্ছে সব প্রশ্নগুলির উত্তর পেতে বেশি দেরি হবে না আর। মাধব জিজ্ঞাসা করে, তুমি এসবের খবর পাচ্ছ কোথা থেকে, তাও এই গভীর রাতে?
আমার কিছু উত্তর দেওয়ার আগেই মেস বাড়ির সদর দরজা খোলার আওয়াজ কানে আসে। সবাই কেমন যেন চুপ করে যায়। কান পেতে শোনবার চেষ্টা করি এরপরে কি হতে চলেছে। অন্ধকারের মধ্যেই সন্তর্পণে আমরা চারজনই ঘরের দরজা খুলে বেরিয়ে আসি ঘর থেকে। সদর দরজা খুলে দিয়েছেন ততক্ষণে বংশীদা। তবে কোনো আলো না জ্বালাতে বংশীদাকে চাপা গলায় নির্দেশ দেন ভবানীবাবু। আলো আধারিতে যতদূর বুঝতে পারি ভবানীবাবু একটি থলি ভর্তি সামগ্রী বংশীদাকে সিঁড়ির তলায় রাখতে বলেন। আর এর খানিকটা পরই দ্বিতীয় থলে হাতে প্রবেশ করেন এক ষণ্ডা মার্কা লোক, যিনি নিজেই থলিটিকে সিঁড়ির তলায় রেখে আসেন। তারপর চাপা গলায় ভবানীবাবুর সাথে কয়েকটা কথা বলে লোকটি বাড়ি থেকে বেরিয়ে যান। যেতে যেতে লোকটি চাপা গলায় ভবানীবাবুকে বলে হাতে আর 10 মিনিট সময়, বাইরে অপেক্ষা করছে, চলে আসবেন। এরপর সব চুপচাপ। ঘুমিয়ে থাকলে মাঝরাতের কাণ্ড কারখানাগুলির বিষয়ে কিছুই জানতে পারতাম না। আর সেই জন্যই মনে হয় জাগতে রই বলে মেসেজ। বঙ্কিম চাপা গলায় জিজ্ঞাসা করে, এরপর কি করব আমরা? বললাম, এসে লোকটা বলল 10 মিনিটের মধ্যে ভবানীবাবুকে বেরোতে। এবার দেখার যে ভবানীবাবু কোন পথে বেরোবেন, সদর দরজা দিয়ে না পেছনের দরজা দিয়ে। আমার কথায় সুধাময় বলে, আর যদি পেছনের দরজা দিয়ে হয় তার মানে দাঁড়াবে যে ওনার গন্তব্য ওই জঙ্গলের মধ্যে ভাঙা বাড়ি। আমি মাথা নেড়ে সম্মত হই ওর কথায়। তবে ঠিক কি হতে চলেছে তা আমিও সঠিকভাবে কিছুই বুঝে উঠতে পারছিলাম না, বিশেষ করে ওই ষণ্ডা মার্কা গুন্ডা প্রকৃতির লোকটিকে এই প্রথমবার দেখবার পর। তবে কি বৃহত্তর কোনো ঝামেলার আশঙ্কায় ভবানীবাবুও নিজের সুরক্ষার ব্যবস্থা করেছেন আগের থেকেই? যেভাবে ইদানিং দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে তার পাল্টা ব্যবস্থার জন্যই কি লোকটির আবির্ভাব? এসব 7-5 ভাবতে ভাবতেই পেছনের দরজায় একটি আওয়াজ শোনা যায়। নিঃশব্দে জানলার একটি পাল্লা খুলে বুঝবার চেষ্টা করি যে ঘটনাটি ঠিক কি ঘটতে চলেছে। আলো আঁধারিতে দেখতে পাই যে সেই ষণ্ডা মার্কা লোকটি ততক্ষণে বাড়ির পেছনে এসে দাঁড়িয়েছে। ভবানীবাবুকে দেখা যায় বড় ব্যাগটি পেছনের দরজা দিয়ে ওই লোকটিকে হস্তান্তর করতে। ওনাদের কথা শুনতে না পারলেও ভবানীবাবু যে লোকটিকে ব্যাগটি নিয়ে এগিয়ে যেতে বললেন সেটা বুঝতে অসুবিধা হয় না। ইতিমধ্যে বুঝতে পারি ভবানীবাবু কিন্তু বাড়ির ভেতরে এসে দ্বিতীয় ব্যাগটি নিয়ে বেরোবার তোড়জোড় করছেন। বংশীদা সম্ভবত এর আগে ভবানীবাবুর এই মাঝরাতের কাজ কারবারের ব্যাপারে কিছুই জানতেন না, রাত্রে থাকতেন না বলে। তাই সম্ভবত চাপা গলায় বুঝবার চেষ্টা করেন ভবানীবাবুর থেকে, বাবু থলেতে কি রাখা আছে? ওই লোকটাই বা কে? এর আগে তো দেখিনি। ভবানীবাবুও চাপা গলায় হিসিস করে ওঠেন, মুখ বন্ধ রাখ, ঘরে সবাই ঘুমাচ্ছেন, তোকে অত খবর রাখতে হবে না এই ব্যাপারে। আর গিন্নিমা এলে ওনাকেও কিছু বলবি না, বললে বিপদ হবে। ভবানীবাবুর শেষ শাসানিটি আমরা সবাই পরিষ্কার শুনতে পাই, কারণ আমরা ততক্ষণে নিজেদেরকে অন্ধকারে মিশিয়ে রেখে বসার ঘরের কাছাকাছি এসে দাঁড়িয়েছি। বংশীদা কিছু বলতে নিয়েছিল, আর ঠিক তখনই সদর দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। ভবানীবাবু ভীষণভাবে চমকে উঠে চাপা গলায় বলেন, একদম দরজা খুলবি না। আমি এই থলেটি নিয়ে বেরিয়ে গেলে দরজা খুলে যা বলবার বলবি, কিন্তু ভবানীবাবুকে তো বটেই,
এমনকি আমাদের সবাইকে অবাক করে দিয়ে বংশীদা সদর দরজাটি খুলে বসবার ঘরের আলোটি জ্বালিয়ে দেন। দরজা দিয়ে প্রবেশ করেন উদ্যত বন্দুক হাতে আমার দেখা বিকাশ সাহু। সরাসরি বন্দুকটি তাক করে তিনি এগিয়ে যান ভবানীবাবুর দিকে, যখন তিনি থলেটি লুকোতে ব্যস্ত। অনেক দিন ধরে নজরে ছিলেন আপনি আমার। সকালে বিকেলে নজর রাখতাম, একেবারে হাতে নাতে ধরার জন্যই অপেক্ষায় ছিলাম। আজ সেই প্রতীক্ষার অবসান। ধন্যবাদ আপনাকে বংশীবাবু। গত 1 বছর ধরে আপনি যেভাবে নিজেকে আড়ালে রেখে এই চাঁইটির খবর দিলেন, এরপর আপনার প্রমোশন আর কেউ আটকাতে পারবেন না। সামনে ঘটে যাওয়া ঘটনাগুলি আমি বেশ কিছুটা বুঝতে পারলেও বিকাশ সাহুর আবির্ভাব এবং কথাগুলি শুনে মাধব এবং বঙ্কিম একেবারেই অবাক হয়ে যায়। সত্যি কথা বলতে বংশীদার এই নূতন পরিচয়টি জেনে আমি সুধাময় বাকিদের মতন ভীষণভাবেই চমকে ওঠে। মাধব এবার জিজ্ঞাসা করেই বসে, কিন্তু আপনি কে স্যার? পুলিশের কেউ তো বুঝতে পারছি, কিন্তু আপনি কিভাবে ভবানীবাবুর উপর নজর রাখছিলেন সেটা বুঝতে পারলাম না। বিকাশবাবু বললেন, আমি লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে অফিসার অন স্পেশাল ডিউটি, আপাতত এ কাজে এখানে পোস্টেড। আর আমি কিভাবে ওনার উপর নজর রাখতাম সেটা আপনার বন্ধু কিঙ্করের মুখে শুনে নিন না হয়। ততক্ষণ এই শ্রীমানকে গন্তব্যে পাঠাবার ব্যবস্থা করি। বাইরে থেকে কয়েকজন পুলিশ এসে ভবানীবাবুকে নিয়ে প্রিজন ভ্যানের দিকে টেনে নিয়ে যান। বংশীবাবুর দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে ভবানীবাবু বলেন, তোকে আমি দেখে নেব, এত বড় বেইমানি। বিকাশ সাহু ভবানীবাবুর পেটে একটি খোঁচা মেরে বলেন, আগে 10 বছর জেলের ভাত তো খেয়ে আয়, তারপর দম থাকলে দেখে নিস। ইতিমধ্যে মেসবাড়ির পেছনে দরজাটি খোলবার আওয়াজ পাওয়া যায়। ভবানীবাবু হয়তো ওই পথেই বেরোবেন বলে দরজাটি খোলাই রেখেছিলেন। আর সেই পথেই দেখা যায় যে সেই সন্ডামার্কা গুন্ডা লোকটি মাথার উপর হাত তুলে ঘরের মধ্যে ঢুকে আসছেন। পেছনে ঠিক তার মাথায় বন্দুক ঠেকিয়ে সেই পরিচিত সন্ন্যাসী। তাদের ঠিক পেছনে 2 জন পুলিশ কর্মচারী, সাথে তাদের সেই বড় ব্যাগটি যেটি খানিকটা আগে দুষ্কৃতীটি সঙ্গে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়েছিল। সন্ন্যাসীটি বিকাশবাবুকে বললেন, নেন বিকাশবাবু, এই যন্ত্রটিকেও ওনার ক্রাইম পার্টনার ভবানীবাবুর কাছে পাঠিয়ে দিন, বাকি কাজটাও সেরে ফেলতে হবে। মালান দিঘির মেস বাড়িতে সেটাই ছিল আমাদের শেষ রজনী। মাদক দ্রব্য সমেত বাড়ির মালিক ধরা পড়ায় স্বাভাবিক কারণেই বাড়িটি সিল করে দেওয়া হয়। জঙ্গলের মধ্যে ওই ভাঙা বাড়িটিই ছিল সমস্ত মাদক মজুত করবার জায়গা। আর সেখান থেকে পাচারকারীরা বিভিন্ন জায়গায় মাদকগুলি বিক্রি করে দিত। রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বরাকর, সাথে ঝাড়খণ্ডও বিস্তৃত ছিল এই চক্র। আর এই মেসের আড়ালে ভবানীবাবু দিনের পর দিন চালাতেন এই মাদকের ব্যবসা। কথাগুলি আমরা জানতে পারি সেদিন সন্ধ্যায় বংশীধর দত্ত সিনিয়র ইন্সপেক্টরের কাছ থেকে। ওনার সহায়তায় আমাদের সেই দিনই একটি সাময়িক আস্তানা জোগাড় হয়ে যায়। ওনার পরিচিত এক ভদ্রলোকের দ্বিতল বাড়ির একতলায় আমাদের উনি বাড়িওয়ালাকে অনুরোধ করে থাকবার ব্যবস্থা করে দেন। অমায়িক বাড়িওয়ালা ভদ্রলোকটি আমাদের বিপদে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমনকি তার রান্নার ঠাকুরটিকেও নির্দেশ দিয়ে দেন যাতে আমাদের খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা না হয়। বংশীবাবুর সাথে সেই সন্ধ্যায় উপস্থিত ছিলেন শ্রী বিকাশ সাহু এবং সন্ন্যাসীর ভেক ছেড়ে আমার কাকা শ্রী রাহুল রায়। কাকা স্বভাবতই আমার বন্ধুদের কাছে একেবারেই অপরিচিত মুখ, তাই বাকি 2 জন পুলিশ দপ্তরের লোকের সাথে কাকা বাবুকে দেখে সবার মনেই কৌতূহল জাগে। বিকাশবাবু বলেন,
এবার কিঙ্কর বাবুকে অনুরোধ করব যে আমাদের ব্যাপারে আপনার বন্ধুদের মনে উঠে আসা নানান প্রশ্নগুলির একে একে উত্তর দিতে। কারণ কোহেলি বিলীন হয়ে গেছে, সত্যিটা সবাই জানুক। আর সাথে আপনি আপনার কাকার যোগ্য সহকারী হয়ে উঠলেন কিনা সেটাও একবার বুঝবার চেষ্টা করি। আমি হেসে সবাইকে কাকার পরিচয় দিয়ে বলি, ইনি শ্রী রাহুল রায়, পেশায় অ্যাডভোকেট ও লিবারেল কনসালটেন্ট। সত্য অনুসন্ধান ওনার প্যাশন, নেশাও বলা যায়। আর সেই অনুসন্ধানের সুযোগ সুবিধা থাকলে আমিও মাঝে মধ্যে সামিল হই। কাকাবাবুই আমাদের সামনে প্রথমবার দেখা দেন ওই ভাঙা বাড়িটির কাছে। ওনার চলন ভঙ্গিটি খুবই পরিচিত লাগলেও নিখোঁজ সন্ন্যাসীর ছদ্মবেশের আড়ালে সেদিন আমি ওনাকে চিনতে পারিনি। তবে দ্বিতীয়বার যখন উনি ওই ভাঙা বাড়ির সামনে আমাকে রক্ষা করতে বন্দুক হাতে দেখা দেন, ওনার চলন ভঙ্গিটি ছাড়াও ওনার চোখের ভাষায় কথা বোঝানোর ব্যাপারটিও খুবই পরিচিত লাগে। তবে যেটা দেখে নিশ্চিত হই সেটা ছিল ওনার ওই আঙুলের আংটিটি, যে আঙুলটি তখনও বন্দুকের ট্রিগারের উপর রাখা ছিল। আর সেই মুহূর্তেই বুঝতে পারি উনিই আমার হেল্পলাইন, আমার কাকাবাবু। আর তারপর একটি বিশেষ মুহূর্তে যখন আমার হেল্পলাইনে ঘরে লাগোয়া উঠান থেকে ফোন করি, তখন নিস্তেজ সন্ধ্যার ঝিঝি পোকার একঘেয়ে কলতানের মধ্যে খুব কাছ থেকে না হলেও হালকা কানে ভেসে আসে হেল্পলাইনের খুব পরিচিত রিংটোনের শব্দ, যেটা আমি শুনতে অভ্যস্ত। বুঝতে পারি কাকা ধারে কাছেই আছেন, সব দিকে নজর রাখছেন। বিকাশ সাহু উচ্ছ্বসিত হয়ে বললেন, এক্সেলেন্ট কিঙ্কর বাবু, রাহুল বাবু এনাকে তো ইন্সপায়ার করতেই হচ্ছে। বেশ, এবার আমার ব্যাপারটা কি করে ধরলেন শুনি। আমি বললাম, আপনি যে আমাদের সবার প্রিয় জগন কাকু সেটা আমি আর সুধাময় কিছুটা অনুমান করতে পেরেছিলাম। অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যিটা জানবার জন্য গতকাল যখন আপনি আর বংশীবাবু লোক দেখানো ঝগড়া করছিলেন বসবার ঘরে, সেই সময় আপনার ঘরটি খোলা পেয়ে চুপচাপ আপনার ঘরে ঢুকে কয়েকটি জিনিস লক্ষ্য করি। বিকাশবাবু বলে ওঠেন, কি সর্বনেশে ব্যাপার, তাকে কি দেখলেন শুনি। আমি বললাম, আপনার মানিব্যাগে আপনার চুলদাড়ি সমেত ছবি দেওয়া ফেক পরিচয়পত্র, নাম জগন্ময় গুপ্ত, ঠিকানাও একটা দেওয়া ছিল তাতে। আবার ওই মানিব্যাগেই দেখতে পাই দ্বিতীয় একটি পরিচয়পত্র, তাতেও একটি ছবি দেওয়া, নাম বিকাশ সাহু, এবং অবশ্যই কলকাতার অন্য একটি ঠিকানা তাতে দেওয়া। আর সেই ছবিটি দেখেই আমার মনে পড়ে যায় সেই দিনই সকালে দেখা আমার কর্মস্থলে হুবহু একই রকম এক সাদা সিধা ভদ্রলোকের কথা, যার চলনভঙ্গিটিকে জগন কাকুর চলনভঙ্গির মতোই মনে হয় আমার। এমনকি ওনার ফোনের রিংটোনটিও সেই অ্যালার্ম ক্লকের অ্যালার্মের মতো, যেটা প্রায়ই আমরা শুনতে পেতাম। দুটি ভিন্ন লোকের পরিচয়পত্র একই মানিব্যাগে থাকাটাই আমার প্রথম খটকার জায়গা। বিকাশবাবু বললেন, বেশ, আর কি দেখলেন ঘরে এইটুকু সময়। আমি বললাম, চোখে অনেক কিছুই পড়েছিল, হাতে সীমিত সময় থাকায় পুরোটা দেখতে পারিনি, কিন্তু ছাড়া জামা কাপড়ের তলায় আপনার ভাষায় 6 হর্স পাওয়ারের ধূম্র শলাকাটি যখন দেখতে পাই, সাথে সাথেই জঙ্গলের মধ্যে মন্দিরের পেছনে বন্দুক হাতে দেখা সেই দুষ্কৃতির কথা মনে আসে, যার চলন ভঙ্গিটিও ছিল ওই জগন কাকুর মতন। তবে পোশাক আশাকের জন্য সেটা যে আপনি পুলিশের লোক সেটা বুঝতে পারিনি তখন। বিকাশবাবু বললেন, বোঝো কাণ্ড, আমি কি না দুষ্কৃতী, তা আমি যে জগন কাকু সে ব্যাপারে নিশ্চিত হলে কি করে, সেটাও বুঝি একবার। আমি হেসে বললাম, সে ব্যাপারে আপনি কিন্তু অনেকগুলি হিন্ট দিয়ে আমাকে ব্যাপারটি বুঝতে সাহায্য করেছেন, তার জন্য ধন্যবাদ। গতকাল রাত্রে যখন ঝগড়াঝাটি আচমকা বন্ধ করে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে আপনি মুচিপাড়া বাস স্ট্যান্ড যাচ্ছেন বলে একেবারে ভ্যানিশ হয়ে গেলেন, তখন আপনার পায়ে ছিল গোড়ালির কাছে সাদা ভি চিহ্ন মার্কা সেই পাংশুটি,
যেটি সেদিনই সকালে ওই সাদাসিধা নিপাট ভদ্রলোকটির পায়েও দেখেছিলাম আমার কর্মস্থানে। এরপর আপনি চলে যাবার পর যখন আমি আর সুধাময় আপনার ফাঁকা ঘরে ছেড়ে যাওয়া ঘরটিতে প্রবেশ করি, সেখানে খাটের উপর আপনার রাখা দুটি দাড়ির নমুনা লক্ষ্য করে সুধাময়। পরবর্তী সময়ে সে বুঝতে পারে দাড়িটি কোনো যাত্রা দলের ব্যবহার করা পদ চুলার একটি অঙ্গ মাত্র। আর ঠিক তারপর থেকেই আমাদের মনে হয় যে জগন কাকুর আড়ালে কি তবে বিকাশ সাহী আমাদের সাথে ছিলেন এতদিন। আর সেই কথাটি আমাকে আপনি বারবার বোঝাতে চেয়েছেন এসব ছোটোখাটো কাণ্ড ঘটিয়ে, কারণ আমার পরিচয়টি আপনি কাকাবাবুর কাছে সম্ভবত আগের থেকেই পেয়েছিলেন। কি ঠিক বললাম? মাধব, বঙ্কিম এবং সুধাময় তিনজনেই একসাথে বলে উঠল, ব্রেভো কিঙ্কর, অসাধারণ। বিকাশবাবু বললেন, সত্যিই অসাধারণ। আপনি নিশ্চিতভাবে মিস্টার রাহুলের যোগ্য সহকারী। আমি হেসে বললাম, না না, সেটার যোগ্যতা হয়তো এখনো পুরোপুরি হয়নি বিকাশবাবু। বলতে পারেন এটা আমার হাতে খড়ি মাত্র। এসব ধরে ফেলেও 4 মূর্তিকে একাই ঘোল খাইয়ে ছেড়ে দিলেন আমাদের বংশীদা। ওনার গুগলিতে তো আমরা 4 মূর্তি কিন্তু একেবারে ক্লিন বোল্ড, কোনো কথা হবে না।